আচ্ছা, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থিসিসটা আমরা অ্যাবস্ট্রাক্ট থেকে কনক্লুশন পর্যন্ত আমরা কিভাবে লিখতে পারি, বা প্রতিটা আইটেমে কি বিষয়গুলো থাকে। কারণ হচ্ছে যে বিভিন্ন ফিল্ড অনুসারে আপনার যে লেখাটা সেটা ভিন্ন হবে, কিন্তু যে গঠনটা থাকে, একটা সাধারণত থিসিসের যে গঠনগুলো থাকে সেই গুলো আমরা জানবার চেষ্টা করব। যে কোনো ফিল্ডে আমাদের হচ্ছে সেগুলো ঠিক রাখতে হবে, এবং বিষয়টা হচ্ছে যে আমরা যদি গঠনটা জানতে পারি তাহলে সেটা আমাদের সহজ হবে। যেমন আমি যখন মেডিকেলে কোচিং করি 2009-এর দিকে, হ্যাঁ, তখন আমরা একটা সবসময় বলছে অ্যানাটমি আমরা পড়তাম, 206টা হাড় আছে, অর্থাৎ একটা বডিতে, একটা হিউম্যান বডিতে কি কি থাকে বিস্তারিত যেমন জানাটা, গঠনটা জানলে অনেক সহজ হয়। তো বিষয়টা হচ্ছে যে একটা থিসিসের বা একটা সায়েন্টিফিক পেপারের যদি আমরা গঠনটা জানতে পারি, যে অ্যাবস্ট্রাক্টে আসলে কয়টা অপশন থাকে বা কয়টা সেকশন, কি কি বিষয়গুলো আমাকে অ্যাবস্ট্রাক্টে লিখতে হবে, বা ইন্ট্রোডাকশনে কি কি বিষয়গুলো লিখতে হবে, তারপর ডাটা মেথড যে সেখানে আমি কি লিখবো, তারপর হচ্ছে আমি রেজাল্টে কিভাবে কি লিখবো বা কি বিষয়গুলো আমার অ্যাড করা দরকার, তারপর শেষে হচ্ছে আমার সামারি বা কনক্লুশন হোয়াট এভার। এইগুলার রেফারেন্স আর সাইটেশন নিয়ে তো গতকালকে কথা হয়ে গেছে, এবং কিভাবে ফরম্যাট করবো গতকালকে আমাদের হয়ে গেছে। তো সেই বিষয়গুলো আজকে দেখাবার চেষ্টা করব। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি একটু যে গতকালকে যেমন বললাম, ওনার পিএইচডির একটা থিসিস আছে, এটা একটু আমরা একটু স্ট্রাকচার গঠনটা একটু দেখি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এটা ম্যাকুরি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো আমরা একটু দেখি, যদিও গতকালকে আমরা দেখেছি, তারপরেও একটু দেখি। যারা একটা পিএইচডির থিসিস, হ্যাঁ, পিএইচডি মাস্টার্স একটু কম বেশি মানে লেখার মধ্যে বা বিষয়গুলো অ্যাড হয়, কিন্তু মানে সাধারণ যে গঠনটা কিন্তু আহ একই হয় বা একই রকম হবে। তো সেই বিষয়গুলো আমাদের ঠিক রাখতে হবে, হ্যাঁ। তো ধরেন আমি গতকালকে যেমন কথা বলছি, কন্টেন্ট, অ্যাবস্ট্রাক্ট, ডিক্লারেশন বা অ্যাকনোলেজমেন্ট, এই বিষয়গুলো তো আমাদের থাকবেই। তো ইন্ট্রোডাকশন থেকে আমাদের আলাদাভাবে শুরু হবে। তবে থিসিস সাধারণত হচ্ছে কি, আহ, আমরা ইন্ট্রোডাকশন বা অন্যান্য ডেটা মেথড বা অন্যান্য বিষয়গুলো আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ লিখি। গতকালকে যেমন দেখাইলাম যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এরকম ভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ থিসিসে লিখবো, হ্যাঁ। তারপরে ফাইনালি আমরা সামারি ডিসকাশন দিয়ে তারপরে রেফারেন্স দিয়ে দিব। কিন্তু আমরা যখন সায়েন্টিফিক পেপার গুলো রাখি, সায়েন্টিফিক পেপার গুলো লিখি, তখন কিন্তু সাধারণত আমরা এই বিষয়গুলো অত ইন ডিটেলস থাকে না। ধরেন একটা সায়েন্টিফিক, আমার এই পেপারটা হচ্ছে আমি 2021 সালের মার্চের দিকে পাবলিশ করি। এটা আমার মাস্টার্স এর একটা কোর্স ছিল, সেখান থেকে আমি এটা পাবলিশ করি পিএইচডি শুরুতেই আর কি। তো এইখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট কিন্তু অনেক ছোট করে লেখা হয়ে গেছে, প্লাস হচ্ছে আপনি দেখেন ইন্ট্রোডাকশন যে শুরু হয়েছে, ইন্ট্রোডাকশনে দেখেন তেমন কিন্তু ভাগ ভাগ করা নাই, কিন্তু জিনিসগুলো অনেক কনসাইজ আছে। কিন্তু যদি আমি গঠনটা জানি, এই বিষয়গুলোই আমি চ্যাপ্টার ওয়াইজ আমি হচ্ছে আমার থিসিসে লিখতে পারবো, হ্যাঁ। কিন্তু ইন ডিটেলস আমি হচ্ছে যে মানে খুবই বিস্তারিত ভাবে আমার সেই বিষয়গুলো লিখতে হবে। ডেটা মেথড ওই জিনিসগুলোই কিন্তু আছে, হ্যাঁ, ডেটা মেথড, রেজাল্ট, ডিসকাশন, সেম জিনিসগুলোই আছে, কিন্তু অনেক কনসাইজ করা এখানে। এবং সায়েন্টিফিক পেপারে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার শুধু জাস্ট যে মেসেজটা, অর্থাৎ আপনার যে মেইন যে আউটপুটটা কি, যে ফাইন্ডিংস গুলো, সেগুলো হচ্ছে খুব সুন্দর করে কনসাইজ করে লিখতে হবে। কিন্তু আমি যদি একটা সায়েন্টিফিক পেপারের মতো করে আমি একটা থিসিস লিখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে থিসিস হবে না, এটা থিসিস না, ওটা একটা রিপোর্ট হবে, সহজ কথা। তো এই বিষয়গুলোই আমরা একটু গঠনগুলো জানবার চেষ্টা করি যে কোথায় কিভাবে থাকে। তো এটা একটা আমার একটা সায়েন্টিফিক পেপার। এবং পাশাপাশি আমি এর আগের যে ইয়াগুলা হয়েছে, যেমন একাডেমিক টক গুলা হয়েছে, সেখানে কিন্তু আমি শুধুমাত্র বলে গেছি। আজকে আমরা যেমন অ্যাবস্ট্রাক্টে যে ইয়া দিব, তারপরে আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়েই আমার এই পেপার থেকেই যে বিষয়গুলো থাকে সেটা আমি এখানে জানবার চেষ্টা করবো যে কি কি বিষয়গুলো
থাকে, ঠিক আছে। আমরা 1 বাই 1 ইন্ট্রোডাকশন, আজকে হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল থাকবে। এর আগের গুলো যেগুলো হয়েছে ইন জেনারেল একটু কথাবার্তা হয়েছে। তো আমরা একটু দেখে আসি যে একটা পেপারে যে আইটেম গুলো থাকে বা ওই বিষয়গুলো, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমার থিসিসেও থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেগুলো বিস্তারিত ভাবে লিখবো চ্যাপ্টার ওয়াইজ। তো সেইভাবে কিভাবে করব, আমি 1 বাই 1 যাব। তাহলে একটা সাইন্টিফিক পেপার বা থিসিস আমি যেটাই বলি, তাহলে এই বিষয়গুলো কিন্তু এটা কমন থাকবে। যেমন আপনার টাইটেল দিয়ে শুরু হবে, এটা অবশ্যই টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ড সাধারণত আমরা ইয়াতে দিই পেপারে বা যাও থিসিসে সাধারণত আমরা দেই না। তো ইন্ট্রোডাকশন থাকবে, ডেটা মেথডস, তারপর রেজাল্ট, ডিসকাশন, সামারি, কনক্লুশন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমার থিসিসেও থাকে এবং এটা সাইন্টিফিক পেপারেও থাকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আর আপনারা দোয়া করলে হয়তো খুব শীঘ্রই আমাদের বইটা কাজ চলতেছে, পাবলিশ হয়ে যাবে। এটা আমার 2020 সালে আমরা আমাদের একটা বই হচ্ছে সাইন্টিফিক পেপার রাইটিং এর উপরে। তো আশা করি খুব শীঘ্রই আমাদের আসবে, বাজারে বইটা আসবে। তো সেখান থেকে এটা নেওয়া, হ্যাঁ, আমার ওই বই থেকে একটা আমি তো তো মূলত হচ্ছে যখন আমরা লিখতে যাব, তো লেখার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের একটু কিন্তু মাথায় রাখা দরকার। হ্যাঁ, তো আমরা কিভাবে লিখবো, তো ডেটা এবং মেথডস যেটা, এটা আমাদের প্রথম শুরুর দিকে লেখা উচিত। এর কারণটা হচ্ছে আমাদের সেটা থিসিস হোক বা পেপার হোক, আমাদের খুবই জরুরি। কারণ আমার ডাটাতে যদি ভুল থাকে, আমি যে রিসার্চ করব, আর মেথড যদি আমার ভুল থাকে, তাহলে আমি যে রেজাল্টটা পাবো সে রেজাল্টটা কিন্তু আমার ভুল হবে। আর ভুল হলে এটা নিয়ে কোনো কিছুই হলো না, ঠিক আছে এটা। আর ইন্ট্রোডাকশন সাধারণত আমরা সবার শেষে লিখি। এর কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা যেটা লিটারেচার রিভিউ বা ইত্যাদি ইত্যাদি যে যেভাবে বলে, ইন্ট্রোডাকশনে ওই বিষয়গুলো থাকবে সবচেয়ে কঠিন পার্ট মনে করি, এবং এই কঠিন পার্টটা সবার শেষে আমরা লিখি। কিন্তু এর মানে এই না যে আমি আগে থেকে পড়বো না। আমি লিটারেচার রিভিউ নিয়ে, যেহেতু আমাদের নেক্সট মানে সেশন আছে, তো লিটারেচার রিভিউ এবং কিভাবে টপিক সিলেক্ট করবেন ওই বিষয় নিয়ে যেহেতু ওইখানে ফোকাস করব, তাইলে আমি এখানে আর অত আলোচনা করব না। আজকে মূলত আমরা থিসিসের যে আইটেম গুলো থাকে সেগুলো কিভাবে লিখবো সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব, জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য মনে রাখবেন ইন্ট্রোডাকশনটা সবার শেষে লেখার চেষ্টা করবেন, কারণ ইন্ট্রোডাকশনটা অনেক মানে এটা থিসিস বলেন, সাইন্টিফিক পেপার বলেন, একটা গল্প লেখার মতো, ঠিক আছে। আপনার লজিক্যালি 1 বাই 1 বাস্তবে ইন্ট্রোডাকশনটা অনেক কঠিন, এই কারণে লিটারেচার রিভিউ সব পেপার গুলো আপনার এখানে পড়ে সামারি করতে হবে, আপনার যে সমস্যাটা সেগুলো নিয়ে কথা বলতে হবে, তারপরে আপনার জাস্টিফিকেশন থাকবে। তো একটু বিষয় একটু পরেই দেখাবো যে কিভাবে জাস্টিফিকেশন গুলো করতে হয়। আমার কথা শুনতে না পাইলে আপনারা একটু সিগন্যাল দিবেন, ঠিক আছে। আমি প্রশ্ন করবার সুযোগ দিব ইনশাআল্লাহ। এগুলা সাইন্টিফিক পেপারের জন্য, এগুলো দরকার নাই। তো এখন হচ্ছে যে আপনার আমার যে টাইটেল থাকে সেই বিষয়গুলো টাইটেলটা মনে রাখবেন। আপনার থিসিস বা হচ্ছে কি বলে কয় পেপার হোক, যেখানেই হোক, আপনি কিন্তু এই টাইটেলের ব্যাপারে যেটা থাকবে সেটা কিন্তু মাথায় রাখবেন। সরি, 1 মিনিট। তো সেক্ষেত্রে কিন্তু আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপনার স্যার। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন টাইটেলের যে ব্যাপারে, হ্যাঁ, সেটা আমার পেপার হোক বা থিসিস হোক, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনার কিন্তু টাইটেলটা মনে রাখবে সবসময় কনসাইজ এবং স্পেসিফিক তৈরি করবার চেষ্টা করবেন, এবং এবং এমন একটা টাইটেল দিবেন যেন অ্যাট্রাকটিভ হয় এবং খুব বেশি বড় এগুলো না হয়। এই বিষয়গুলো কিন্তু আপনার টাইটেলের ক্ষেত্রে মাথায় রাখবেন। তো টপিক সিলেকশন যেহেতু আমাদের সেশন থাকতেছে, টপিক সিলেকশন এবং লিটারেচার রিভিউ, ওইখানে হয়তো টাইটেল নিয়ে আরো বিস্তারিত যে টাইটেলটা আমি আসলে কিভাবে সিলেক্ট করব, কিন্তু টাইটেলের মূলত জিনিসগুলো এইভাবে করতে হয়। তো সেখানে আরো বিস্তারিত আলোচনাগুলো হবে। তো এখন একটা অ্যাবস্ট্রাক্টে আমরা এখন একটু জানবার চেষ্টা করি, তারপর আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখি। এর আগের একাডেমিক টক গুলোতে ওইভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাইনি কখনো। তো এই যে অ্যাবস্ট্রাক্টে যে জিনিসগুলো থাকে, কয়েকটা বিষয় হচ্ছে মাস্ট থাকতে হবে, যেমন অবজেক্টিভস, মেথডস এবং রেজাল্টস। এই 3টা জিনিস মাস্ট থাকে। আর 2টা জিনিস যেটা অনেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড উইথ জাস্টিফিকেশন প্রথমে শুরুর দিকেই এই বিষয় নিয়ে একটু কথা বলে, যে সমস্যা যেটা নিয়ে গবেষণা করি বা যেটা নিয়ে আমি থিসিস লিখতেছি বা ডিসার্টেশন লিখতেছি সে বিষয় নিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু বলবার চেষ্টা করে, তারপরে
অবজেক্টিভস তো থাকবেই। হ্যাঁ, একটা থিসিস বা রিসার্চ আমি যেটাই বলি, যে কাজটাই করি আমার তো একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো কি আমার বলতে হবে, এবং মেথডস কি কি সেই উদ্দেশ্যগুলো অর্থাৎ অবজেক্টিভস আমার ফুলফিল করবার জন্য, হ্যাঁ, পূরণ করবার জন্য যে মেথড গুলো, যে পন্থাগুলো আমরা অবলম্বন করি সেগুলো কি কি। তারপরে হচ্ছে যখন আমি এই মেথড গুলো বা পদ্ধতিগুলো অবলম্বন করি, তারপরে আমি অবশ্যই একটা ফলাফল পাবো। সেই ফলাফলগুলো কি আমার সেগুলো ব্যাখ্যা করতে হবে অ্যাবস্ট্রাক্টে, এবং শেষে যদি আমি চাই এটা উপসংহার 2-1 লাইনের মধ্যে দিতে পারি। তো বিষয়টা হচ্ছে, আপনারা কি বলতে পারবেন কেন অ্যাবস্ট্রাক্ট আমার থিসিস হোক বা পেপার হোক, এই অ্যাবস্ট্রাক্ট কেন আমরা দেই বা এইটার উদ্দেশ্যটা কি? কেউ কি বলতে পারবেন যে এই বিষয়গুলো কেন অ্যাবস্ট্রাক্টের মধ্যেই থাকতেছে? জিনিসটা সংক্ষেপে এক নজরে দেখার জন্য বা বোঝার জন্য অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, সুন্দর কথা বলছেন। কারণ হচ্ছে ধরেন যদি পেপার হয়, তাহলে পেপারটা যখন আমরা সাবমিট করি জার্নালে, প্রথমে এডিটরের কাছে যায়, এডিটর পুরো পেপারটা আপনারা দেখেন না। অ্যাবস্ট্রাক্টটা হলো কি, এই যে বললাম যে আপনার উদ্দেশ্য কি, মেথড গুলো এবং রেজাল্ট কি, কি ফাইন্ডিংস গুলো কি। তাহলে সে কিন্তু 200-250 ওয়ার্ডের মধ্যে একটা থাকলো, ধরলাম যে 200-250 ওয়ার্ডের মধ্যে, থিসের মধ্যে বড় হয় 200-250-300 ওয়ার্ড, আবার কিন্তু এর মধ্যে রেঞ্জের মধ্যে থাকে। তো বিষয়টা হচ্ছে যে সে কিন্তু 2-4 মিনিটে সেই অ্যাবস্ট্রাক্টটা পড়ে আপনার পুরো কাজের যে একটা সামারি, যে সারমর্মটা, সেটা কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, আমি যেমন গতকালকে বলছিলাম যে থিসিস আপনার হচ্ছে আপনি সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট সময় পাবেন, সেটা পিএইচডি হোক বা এমনি মাস্টার বা পিএইচডি হোয়াটএভার, সময়টা কিন্তু অনেক কম থাকে। হ্যাঁ, যখন আমরা দেই, কি বলে প্রেজেন্টেশনটা দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের আমি তো বললাম যে একটা কমিটির এত সময় নেই যে আপনি মাস্টার্স এর কথাই বলেন, একটা থিসিস হচ্ছে, ডিফেন্স হচ্ছে, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে বা পিএইচডি ক্ষেত্রে, সেক্ষেত্রে 15 মিনিট সময় দিল বা 10 মিনিট, অনেক সময় 10 মিনিটও দেয় বা 15 মিনিট সময় দিল। তো আপনি সেই 10 বা 15 মিনিটে একজন কমিটির যে প্রফেসর গুলো থাকে সেখানে পুরো থিসিসটা আপনার ধরেন যে মাস্টার্সে 80 বা 100 পেজের মধ্যে হলো, পিএইচডি তে 250-300 বা 150-200 হোয়াটএভার। তো এত বড় একটা ভলিউমের আপনার হচ্ছে যে থিসিস বা পেপার পুরোটা পড়া কিন্তু সম্ভব নয়, কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্টটা পড়েই কিন্তু একটা ধারণা চলে আসবে। তারপরে সে কিন্তু ক্রস চেক করতে পারবে খুব সহজেই। এই জন্য অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে যে এট এ গ্লান্স আমরা খুব সহজেই প্রথম আমার কাজটা সম্বন্ধে জানবার জন্য জানতে পারি, এই কারণে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট গুলো। তাহলে আমরা দেখে নিলাম, আমি তো বললাম 3টা মাস্ট এগুলো থাকতেই হবে, কিন্তু বাকি যে 2টা অনেকে দেয় অনেকে দেয় না, তো সেগুলো আমরা একটু জানবার চেষ্টা করব। যেমন এখানে একটা সাইন্টিফিক পেপারই দেই, পরে আমি থিসিসে যাচ্ছি, থিসিসে দেখাবো। তো এখানে যদি দেখেন, এখানে দেখেন প্রথম দিকে যেমন আচ্ছা, তাহলে এইখানে একটু ভাগ করতে পারবেন এইটা বা এই পরের সেন্টেন্সটা। প্রথম সেন্টেন্সটা বলতে পারবেন কি বলছে? প্রথম সেন্টেন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ড উইথ ব্যাকগ্রাউন্ড আর কি, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে গেছে, অনেকে জাস্টিফিকেশন করে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে, তারপরে আসলে করছি আমার অবজেক্টিভটা কি জি জি দিলাম, তারপরে আমরা একটু মেথডোলজি নিয়ে এনে কথা বলতেছি, যে দেখেন রেজাল্টস এর আগ পর্যন্ত কয়টা আমি গ্রুপ করছি, কোন যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট মেথড ইউজ করছি, হোয়াটএভার। তারপরে কিন্তু এই ভাষাগুলো থাকে, রেজাল্ট শো দ্যাট, তার আমি কিন্তু এখন কি করতেছি, রেজাল্ট নিয়ে কথা বললাম। কথা বুঝাইতে পারছি? তো এই বিষয়গুলো এইভাবে থাকে। তারপরে আমার আরেকটা 20 সালের, তো এখানেও দেখেন একটু চেষ্টা করছি প্রথম দিকে একটু জাস্টিফিকেশন দিবার জন্য। এখানে যেমন দেখেন এই যে
প্রথম সেন্টেন্সটা একটা জেনারেল একটা আউটলাইন দিলাম, প্লাস তারপরে জাস্টিফিকেশন বলতেছিলাম যে বাংলাদেশে ড্রাউটের এই ইফেক্ট আছে, কিন্তু এই ধরনের রিসার্চ এখনো হয় নাই। কথা বুঝছেন? তারপর টু অ্যাড্রেস দিস ইস্যু, এটা অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এই মেথড গুলো ব্যবহার করছি। ঠিক আছে, তারপরে আওয়ার ফাইন্ডিংস বা কি ফাইন্ডিংস হোয়াট এভার রেজাল্ট গুলো এখানে ব্যাখ্যা করা হলো। তারপর শেষের দিকে বললাম যে কনক্লুশন অথবা রিকমেন্ডেশন থাকতে পারে, কিন্তু যে জিনিসটা অবজেক্টিভ, মেথড এবং রেজাল্টস এই বিষয়গুলো কিন্তু থাকবে। তো সেম ওয়ে আপনার হচ্ছে যে থিসিসে দেখেন, থিসিসে অ্যাবস্ট্রাক্ট তবে একটু ইয়া হবে, কি বলে কয়, একটু কিন্তু বড় হবে, বড় আপনার। তারপরে হচ্ছে যে আপনার অনেক ফাঁকা, যেমন এখানে পেপার গুলাতে দেখেন অনেক কিন্তু কনসাইজ, বুঝছেন, অনেক কনসাইজ থাকে, হ্যাঁ, এবং স্পেস গুলা দেখেন অনেক হচ্ছে যে কনসাইজ থাকবে। কিন্তু আপনি থিসিসের ক্ষেত্রে ফাঁকা দিতে পারবেন লাইনের, কথা বুঝেন নাই? এটা আমার 81 ছিল মাস্টার্স এর, এটা প্রফেসরের এটা কত ছিল 211 পেজ, এই প্রফেসরও যে স্পেস যে লাইন গুলা, লাইন নাম্বার 2 দিয়ে রাখছে, অনেক 1.5 বা 2 এগুলো দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আপনার অনেক পেজ ইয়া হবে, কারণ তো থিসিস বা ডিজার্টেশন হচ্ছে অনেক পেজের একটা খেলা। এখানে মানে বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই আছে। আমি কথা কি বুঝাইতে পারতেছি? আমি খোলামেলা কথা বলতেছি, হ্যাঁ। বিহাইন্ড দ্য সিন হচ্ছে পেপারে কিন্তু অনেক কনসাইজ হবে, কিন্তু আমি থিসিসে কিন্তু আপনি হচ্ছে যে পেজে ফাঁকা ইয়াগুলোও দিতে পারেন, লাইন নাম্বার গুলো 1.5 বা 2 দিবেন, কোনো সমস্যা নেই, সুন্দর করে দিবেন। তো এই বিষয়গুলো কিন্তু সেম অ্যাবস্ট্রাক্ট ওই কথাগুলোই বলতেছি। এই প্রথমে জাস্টিফিকেশন হইলো, তারপরে প্রথম দিকে কি কি মেথড গুলো দেখেন, এখানে কিন্তু এত কি বলে কয় কনসাইজ করি নাই। এই পেপারটা আমি পাবলিশ করছি এখানে, এই থিসিস থেকে আমার এটা পাবলিশ করা। এখানে দেন অ্যাবস্ট্রাক্টে কিন্তু একদম কনসাইজ করা। এই যে যে থিসিসটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমি পাবলিশ করছি এই জার্নালে প্রথম দিকে, আমি শুরুর দিকে একদম প্রথম 2019 সালে। তো এখানে কিন্তু দেখেন আমি ওই জিনিসগুলো লিখছি, কিন্তু অনেক কনসাইজ। কথা কি আমি বুঝাইতে পারছি? অনেক কনসাইজলি এখানে কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে? কিন্তু যখন থিসিসে সেটা কিন্তু যে নাম্বারিং, তারপর হচ্ছে যে অবজেক্টিভ গুলো কি কি ছিল, প্রথমে কি করছি, ফার্স্ট সেকেন্ড আফটার দ্যাট আমি এই করছি, মেথড ব্যবহার করছি, পরে রেজাল্ট নিয়ে কথা বলা হয়েছে। তার মানে এখানে কিন্তু অনেক আমি আরো ডিটেলস কথা বলছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট ইয়া থিসিসের ক্ষেত্রে আরেকটু জাস্ট একটু ইলাবোরেট করে এবং হচ্ছে মোটা আপনার লাইন নাম্বার গুলো দিতে পারেন। অ্যাবস্ট্রাক্ট নিয়ে কেউ বুঝে নাই? স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি তাহলে বলতে চাচ্ছিলাম যে এর মানে আমরা যদি থিসিসে অ্যাবস্ট্রাক্টটা 500-600 ওয়ার্ড লিখি তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? একবারে বেশি অ্যাক্সেস করাও তো যাবে না। তাহলে স্যার কত রাখলে ভালো হয়? 250-300 মধ্যে ইজ ফাইন, ঠিক আছে? কারণ এখানে জি স্যার। লাইন নাম্বার গুলো বাড়তেছে, হ্যাঁ, আর একটু ডিটেলস হবে। যেমন আমি মেথডটা এখানে অত ভাবে করি নাই, মেথডটা একদম কনসাইজ লেখছি, জাস্ট কি ফাইন্ডিংস গুলা পেপারে দিছি, এখানে একটু করেন, ঠিক আছে? কিন্তু প্রতিটা জিনিসেরই আছে, মানে আবার 500 খুব বেশি হয়, টু লং, নট এক্সেসিভ, এটা এরকম ইয়া করা না। সেখানে এক পেজ করতে পারেন সর্বোচ্চ, যেমন এটা একটা পেজ বা পেজে ছোট করে করেন, ইজ ফাইন, বাট ইলাবোরেট করে মানে খুব বেশি করা যাবে না, নট লাইক দ্যাট। আচ্ছা স্যার। আর একটা জিনিস আমি বলি, বিহাইন্ড দ্য সিন, গতকালকে আমি বলছিলাম মনে আছে আপনার যে কমিটি গুলা মানে মূলত কোন কোন জায়গাগুলোতে তারা ফোকাস করে, বলেন কি কি বলছিলাম গতকালকে? স্যার অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন বেশি দেখি। অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো তো দেখবেই, অ্যাবস্ট্রাক্ট জি অবজেক্টিভ মেথড, এবং হচ্ছে রেজাল্ট গুলো একটু মোটামুটি দেখবে সব ই আছে কিনা, ফাইনালি কনক্লুশন ঠিক আছে না। তার মানে এই অ্যাবস্ট্রাক্টটা কিন্তু প্রথম দিয়ে মাথা রাখবেন, প্রথম হচ্ছে আপনার গঠনটা, স্ট্রাকচারটা আপনার ঠিক রাখতে হবে, সে দেখবে সব ঠিক আছে। অ্যাবস্ট্রাক্টটা যদি পড়বে ওটা কিন্তু সুন্দর করে একটু ইলাবোরেট করবেন, কিন্তু সেটা সুন্দর করে গুছানো থাকতে হবে, কথা বুঝছেন? কারণ প্রথম দিকে যদি আপনার একটা নেগেটিভ ধারণা তৈরি হয় যে মানে এলোমেলো আজাইরে লেখা যাবে না কোনো কিছু, একটু ইলাবোরেট করতে হবে। কিন্তু আমি যে ফরম্যাটটা দিলাম, কথা বোঝা গেল?
আপনি একটু ইলাবোরেট করবেন, প্রথমে একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড দিলেন, যে বিষয়টা লিখতেছেন সেই সম্বন্ধে লিখলেন, বা এই সমস্যা কেন এটা গুরুত্বপূর্ণ উইথ জাস্টিফিকেশন। হ্যাঁ, একটু ইলাবোরেট করেন। যেমন পেপার গুলোতে শান্তই আমরা দিই না ডাইরেক্ট অবজেক্টিভ মেথড আর জাস্ট হচ্ছে রেজাল্ট কি ফাইন্ডিংস দিয়ে শেষ করে দিই, কিন্তু থিসে দেখেন ওই বিষয়গুলো কেন এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একটু আপনার প্রথম দিকে একটু ফোকাস করেন। প্রথমে একটা জেনারেল স্টেটমেন্ট শুরু করলেন যে ফিল্ডেই হোক, তারপরে যে টপিকটা আপনি নিয়ে থিসিস করতেছেন, করছেন, সেটা কেন গুরুত্ব, কথা বোঝা গেল, সুন্দর করে গুছিয়ে আপনার লিখলেন। তারপরে সেম আপনি মেথড গুলো বা অবজেক্টিভ দিলেন, কি কি মেথড গুলো করছেন, সেটা করার পরে আপনার রেজাল্ট গুলো কি ছিল, দ্যাটস ইট। তো এইভাবে আপনি লিখে স্ট্রাকচারটা আপনি ফলো করবেন, বাট একটু ইলাবোরেট করবেন, বাট নট টু লং। কথা বুঝাতে পারছি আমি? জি স্যার। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। আর কেউ? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কিওয়ার্ড লাগবে না এগুলা পেপারের জন্য। আচ্ছা, এই যে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা হয়, আমি এটা নাম দিয়ে দিছি যে an anti-pyramid structure for writing an introduction। যদি এটা আমার বইটা আমাদের খুব শীঘ্রই আসলে আমরা দিয়ে দিব, হয়তোবা 1-150 টাকা মাত্র হাতিয়া হয়তোবা থাকতে পারে। তো এখানে আমি এন্টি পিরামিড কথাটা বলছি। কেউ পিরামিড নিয়ে, খাদ্য পিরামিড নিয়ে একটু বলতে পারবেন? মানে আগে আমরা তো পড়াশোনা করে আসছি, একটু বললে সুবিধা হবে, তাইলে আমার এই ইন্ট্রোডাকশন। আমি তো একটা জিনিস বলছি যে আমার কোনো ক্লাসে বা টকে বা ট্রেনিং এ আসলে মুখস্থ করার জন্য বা সার্টিফিকেট নেওয়ার জন্য আসার জন্য দরকার নাই। আমরা এখানে আমি শিখবো আপনাদের কাছে, আপনারাও আমাদের কাছে জানবেন, একে অপরের কাছে জানবার চেষ্টা করব। মূলত হচ্ছে বুঝার। আমি একটা সবসময় কথা বলি, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি। বুঝতে যদি পারেন তখন আপনার ক্ষেত্রে অনেক সহজ হবে। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক যে প্রেশারটা সেটা থাকবে না। তো একটু যদি আমার খাদ্য পিরামিড নিয়ে একটু বলেন, আমরা একটু রিকল করি, তাহলে এটা আমাকে একটু বুঝাইতে সহজ হবে। কে বলতে পারবেন? আমরা জীববিজ্ঞানে খাদ্য পিরামিড নিয়ে পড়াশোনা করছি, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, শেয়ার করতে পারবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার বলো। ভাই, আমরা খাদ্য পিরামিড বলতে যেটা বুঝি হয়, আমাদের যে শর্করা, আমিষ, প্রোটিন, ভিটামিন, যে বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে, এটা বিভিন্ন শক্তির বা পরিমাণের উপর ভিত্তি করে যে আমরা একটা পিরামিড স্ট্রাকচার দাঁড় করাই। না, আমি এটা সেটাই। বলি না। তোমার ধরো শক্তি থাকে না, ওই যে কি বলে এটাকে বললাম, প্রাইমারি খাদক, এই খাদক গুলো জি স্যার, বাস্তুতন্ত্রে। ফুডওয়ারের কথা বলছেন স্যার? সরি ওটাকে বাস্তুতন্ত্র। ফুডওয়ারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তুতন্ত্র এটা। তো এটা সেক্ষেত্রে প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি। এক্স্যাক্টলি জুপ্লান্টন খাচ্ছে, জুপ্লান্টনকে ফিশ হ্যাঁ, খাচ্ছে, বড় ফিশ exactly. খাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে প্রাইমারি যে খাদকগুলো বা প্রথম যে শ্রেণীতে থাকে, তো সেগুলোর আস্তে আস্তে পিরামিড যখন উপরের দিকে যায়, সেটা কি গুরুত্ব বাড়ে না কমে বা কি, এই বিষয়টা আমি মূলত আমার জানার দরকার। এটা কমে ভাইয়া। প্রথমে যে উৎপাদক গুলা থাকে তাদের শক্তিটা বেশি থাকে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে আর পরে যখন উৎপাদককে যখন খায় আপনার প্রথম স্তরে খাদক, তাদের 10% এনার্জিটা তাদের বডিতে যায়। তাদেরকে যখন আবার সেকেন্ডারি গুলা খায়, তখন তাদের থেকে বডি থেকে আবার 10% শক্তিটা যায়। এটা হচ্ছে আচ্ছা। 10 ভাগ নীতি বলা হয়, এটা একটা ফর্মুলা। আচ্ছা, সেটা পিরামিডের প্রথম দিকে কি থাকে নাকি নিচ থেকে উপরের দিকে আসে, মানে যে প্রাথমিক খাদক বা সেকেন্ডারি খাদক, না উপর থেকে নিচের দিকে আসে এই যে পিরামিডে? নিচ থেকে উপরের দিকে যায়। জি ভাইয়া, প্রথমে সূর্য থেকে পুরো শক্তিটা উৎপাদক নেয়, উৎপাদক থেকে তারপরে প্রথম স্তরে, তারপর দ্বিতীয় স্তরে, তারপর তৃতীয় স্তরে। আচ্ছা, তো সেটা হচ্ছে যে এখানে দেখেন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা বলতেছি আমি, তো এখানে আমি আসলে মূলত গুরুত্ব বুঝাবার জন্যই ব্যবহার করা। তো নিচ থেকে উপরের দিকে যাবেন যত, যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার স্ট্রাকচার প্লাস হচ্ছে গুরুত্বের যে ব্যাপারটা, মানে স্ট্রাকচার যেটা প্রথমে কোনটা লিখবেন সবচেয়ে গুরুত্ব, তারপরে 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 তারপরে। তো প্রথম দিকে যদি ধরেন
যদি আমরা যেমন কিছুক্ষণ আগে আমরা আইডিয়া করলাম, কি বললাম আমরা যে শক্তি স্তর যে কথা বললাম, কি বলে এটাকে, উৎপাদক বা কি বলি সেটাকে, প্রধান শক্তি স্তর থাকে, তাদেরকে দিয়ে পরবর্তীতে তৈরি হয় হোয়াটএভার। তো এখানে প্রথম যখন ইন্ট্রোডাকশনে আমরা মূলত ওভারভিউ অফ দ্য প্রবলেম, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ইন্ট্রোডাকশন সবচেয়ে কঠিন পার্ট, কিন্তু আমাদের বুঝতে হবে। প্রথম হচ্ছে আমি আমার যে সমস্যাটা মানে কি, আমি যে একটা রিসার্চ করব বা থিসিস করব, আমি কি করব, প্রশ্নে রিসার্চ মানে কি, সার্চ মানে খোঁজা, রিসার্চ পুনরায় খোঁজা, তার মানে আমি যে প্রশ্ন করতেছি উত্তর খুঁজবার চেষ্টা করব। আমি কি কথা বুঝতে পারছি? আমি উত্তর খোঁজার চেষ্টা করব। তার উত্তর খুঁজবো মানে আমার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমি সমাধান করবার চেষ্টা করব। আমি গবেষণা সেটাই করতেছি। তো সেই সমস্যাটা কি, কি বিষয় নিয়ে আমি গবেষণা করতেছি, কি বিষয় নিয়ে আমি থিসিস লিখতেছি, ওভারভিউ একটা বলতে হবে প্রথম দিকে। তার মানে হোয়াট ইজ দ্য প্রবলেম, কি আমার এই বিষয়টা কি, ওয়াই ইজ দ্য টপিক ইম্পর্টেন্ট, কিছুদিন আগে বলে আসলাম কেন এটা গুরুত্বপূর্ণ। তারপরে মোটিভেট রিডার্স, অনেক সময় দিই আমরা যে এটা কেন দরকার, বা পরবর্তীতে রিসার্চে তার মোটিভেট সায়েন্টিফিক পেপারের জন্য। তো যে দুইটা কথা আমি বললাম প্রথম দিকেই, প্রথম যে প্যারাটা থাকবে, প্রথম প্যারা হোক অথবা আমরা থিসিসে যদি আমরা সেকশনই ধরি, আমরা একটা সায়েন্টিফিক পেপারে একটা প্যারা লিখি, প্যারাগ্রাফ অনুযায়ী লিখি, কিন্তু থিসিস যেহেতু একটু ডিটেলস হবে, আমি দেখাবো একটু পরে, তো সেগুলোকে আমরা ইয়া করতে পারি, আলাদা আলাদা করে সেকশন দিতে পারি হোয়াটএভার, কিন্তু যেই লাউ ওই কদু। তো এই মূলত বিষয়টা হচ্ছে প্রথমে আমরা কেন গুরুত্ব, কেন এই সমস্যাটা কি এবং এই গুরুত্ব কেন এটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো বলবো। তারপরে আমাদের জাস্টিফিকেশন তো করতেই হবে, আমি যে থিসিসটা করতেছি, যে রিসার্চটা করব, সেটা কি হচ্ছে যে নতুন কি কোনো কিছু কিনা। কারণ আমি ইতিমধ্যে যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে তো আমার করার কিছু নাই, আমি কি করব, নিউ ফাইন্ডিংস, রিসার্চ মানে হচ্ছে কিছু সামথিং নিউ। তো সেখানে আমি কি করব, তো এই রিলেভেন্ট প্রিভিয়াস ওয়ার্কস যেটা আমরা লিটারেচার রিভিউ বলে, কিভাবে লিটারেচার রিভিউ করতে হয়, এটা নিয়ে আমাদের আলাদা সেকশন আছে, আমাদের আরেকটা সেশন হবে। সেখানে কিভাবে পেপারগুলো ডাউনলোড করে পেপারগুলো খুঁজবো, কিভাবে সেগুলো পেপারগুলো ডাউনলোড করে কোথা থেকে পড়া শুরু করব, কিভাবে পড়বো, দ্যাটস ইট। আমি কথা বলবো এগুলো নিয়ে, লিটারেচার রিভিউ নিয়ে কথা হবে অনেক ইন ডিটেলস। তো এই রিলেভেন্ট প্রিভিয়াস ওয়ার্ক মানে হোয়াট হ্যাভ অলরেডি বিন ডান, অতীতে কি কি হয়ে গেছে সেগুলো, কি কি হয় নাই, এবং আমি যেটা করতেছি, যে থিসিসটা আমি করতেছি, যে বিষয়টা আমি থিসিসের জন্য নির্বাচন করেছি, সেটা একদম নতুন এবং আমি কিছু দিতে যাচ্ছি, এটাই আমার কন্ট্রিবিউশন সোসাইটিতে। ঠিক আছে, আমি এটা নতুন কিছু করতে যাচ্ছি, অথবা আমার এই কাজের মাধ্যমে সমাজের কিছু উপকার হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমার একটা জাস্টিফিকেশন দরকার। তারপরে যেটা আমরা সাধারণত থাকে গোল অফ ইউর রিসার্চ, এটাই সাধারণত হয় যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু ফাইন্ড ইউর আনসার। তো এই বিষয়গুলো হয় কি রিসার্চে সায়েন্টিফিক পেপার আমরা ইন্ট্রোডাকশনের মধ্যেই এগুলো হচ্ছে সুন্দর করে প্যারাগ্রাফ করে দেই, করে দেই, কিন্তু থিসিসে আলাদা আলাদা সেকশন করে আমরা দিব, কিন্তু এই বিষয়গুলো ইন্ট্রোডাকশনের মধ্যেই থাকবে। আচ্ছা, তারপর রিসার্চ কোশ্চেন অথবা আমরা হাইপোথিসিস, এই বিষয়গুলো অনেকে দেয়, আমরা একটা হাইপোথিসিস অনুমান করি, পরবর্তীতে আমরা তো সেটা জাস্টিফিকেশন পরে করব। তারপরে আউটলাইন অফ দ্য পেপার, এই আউটলাইন দেয় এটা রিসার্চ পেপারের জন্য। আর এছাড়াও তো আমাদের আউটলাইন দেবার থিসিসের দরকার নাই, কারণ আমরা টেবিল অফ কন্টেন্ট প্রথমে থাকতেছে, অত সেখানে টেবিল অফ কন্টেন্টে আমরা একটা আউটলাইন দিচ্ছি যে কি কি বিষয়গুলো নিয়ে করছি। তো এটা হচ্ছে মূলত একটা পেপারের কথা। তো আমরা থিসিসে কি বিষয়গুলো বলবো, তার মানে ইন্ট্রোডাকশন যে বিষয়গুলো আসলো, প্রথম কয়টা বিষয় আমরা ফোকাস করব। এক নম্বর হচ্ছে ওভারভিউ অফ দা, আমার সমস্যাটা কি, কথা বোঝা গেল, রিলেভেন্ট প্রিভিয়াস ওয়ার্ক, লিটারেচার রিভিউ বা যেটা আমরা বলতেছি, তারপরে আমাদের যে অবজেক্টিভ থাকবে, তারপরে আমরা আউটলাইন, যেহেতু এটা সায়েন্টিফিক পেপারের জন্য আমরা থিসিসে যেহেতু দিয়ে দিব, এটা আমার লাগতেছে, তার তিনটা বিষয় আমরা থিসিসে ফোকাস করব। ঠিক আছে, তাহলে ওভারভিউ অফ দা প্রবলেমে কি কি থাকবে, কি বলতে পারবে, কি কি বিষয়গুলো ফোকাস করব? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। তার মানে আমার সমস্যার মধ্যে আমার প্রবলেমটা কি বা কি নিয়ে রিসার্চ করতেছি, কেন এটা গুরুত্বপূর্ণ, সেটা ব্যাখ্যা করব। আর রিলেভেন্ট প্রিভিয়াস ওয়ার্কের মধ্যে আমরা কি কি করবো, আমরা কি কি ইতিমধ্যে হয়ে গেছে, কি কি হয়নি, এবং আমরা জাস্টিফিকেশন করব। আর গোল নিয়ে হচ্ছে যে পরে আমরা কথা বলবো। তাইলে এখন আমরা একটু দেখবার চেষ্টা করি। দেখেন, একটা পেপারে আমি কিছুক্ষণ আগেই দেখাইলাম
ইন্ট্রোডাকশনটা দেখেন অনেক কনসাইজ, হ্যাঁ, অনেক কনসাইসলি শুরু হচ্ছে এবং এখানে কিন্তু দেখেন কোনো সেকশন নাই, আমরা আলাদা প্রা করে বা প্যারাগ্রাফ করে আমরা বলি এবং লেখাতেই আমরা বুঝিয়ে দিই, শেষের দিকে আমরা হচ্ছে যে আউটলাইনটা দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু এই সরি শেষের দিকে এসে আমরা এই যে অবজেক্টিভ দিয়ে দিই, দেখেন মেইন অবজেক্টিভটা কি, ওই জিনিসগুলাই কিন্তু আমাদের থাকে, ঠিক আছে। এবং এটা আমরা আউটলাইনটা দেই, ওই শেষের দিকে কিন্তু আমরা এসে অবজেক্টিভটা দিই, যে কথাটা বললাম, হ্যাঁ, গোলের কথা বললাম, গোল অফ রিসার্চ, এটা আমরা সায়েন্টিফিক পেপার হলে আমরা করি কি সেই বিষয়টা আমরা হচ্ছে যে শেষের দিকে দিয়ে দিই। প্রতিটা ইয়ার ক্ষেত্রে আমরা সাধারণত পেপারের ক্ষেত্রে আমরা শেষের দিকে দিয়ে দিই, ইন্ট্রোডাকশনের মধ্যে প্রা করে, ওটা কিন্তু আমাদের তো অবজেক্টিভ গুলো আমরা দিয়ে দিই। এই যে অবজেক্টিভটা আমাদের এখানে টু নেসেসারি দেয়ারফর আওয়ার মেইন অবজেক্টিভ, এই যে মেইন অবজেক্টিভ শেষে কথাটা আমরা বলি। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা হচ্ছে যে একটা ইয়া বলি, তারপরে যে আউটলাইনটা দিয়ে দিই, আমাদের পেপারে আউটলাইনটা দিয়ে দিছি। তো এই বিষয়গুলো হয় কি রিসার্চ পেপারে আমরা একটা প্যারা করে লিখি, কিন্তু থিসিসে আমরা সাধারণত সেকশন করি। তো যেখানে যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 1 আমরা চ্যাপ্টার করে এখন ভাগ করব, তাহলে সাধারণত আমরা চ্যাপ্টার 1টাতে ইন্ট্রোডাকশন আমরা দেই, সেখানে আমরা বিভিন্ন সেকশন গুলা করতে পারি। তার মানে ইন্ট্রোডাকশন প্রথমে আপনি যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড যে কথাটা বলতেছি, কে বলতে পারবে রিসার্চ ব্যাকগ্রাউন্ড দ্বারা আমি একটু আগে কি বললাম, রিসার্চ ব্যাকগ্রাউন্ড দ্বারা কি বললাম? এর আগে আমার কাজ রিলেটেড আর কি কি কাজ হয়েছে আর কি কি হয়নি। না না লিটারেচার রিভিউ কি রিসার্চ ব্যাকগ্রাউন্ড? না, সেটা তো আছেই। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে কিছুক্ষণ আগে যেটা বললাম, সেটা হচ্ছে ও আচ্ছা, ওভারভিউ অফ দ্য প্রবলেম। ইন্ট্রোডাকশনে আমরা বলবো প্রথমে শুরুর দিকে কিছু ওভারভিউ দিব, তারপর হচ্ছে প্রথম দিকে যে কিছু জাস্টিফিকেশন দেবো, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, সেখানে আমার কি কি সমস্যাগুলো, কেন এটা আমি করতেছি, বা কি কি হয় নাই, কি কি হলো, তারপরে সিগনিফিকেন্ট যে ইয়াগুলা রিসার্চ ব্যাকগ্রাউন্ড হলে সেগুলো দিতে পারেন, সিগনিফিকেন্সটা কি, গুরুত্বটা কি, আর সমস্যাগুলো কি কি, তাহলে এবং কোশ্চেনে যে কথা বললাম রিসার্চ অবজেক্টিভস, তাহলে যে কথাগুলো আমি কিছুক্ষণ আগে বলে আসলাম, সেই জিনিসগুলো আমরা এখানে কি থিসিসে কি করতেছি, আমরা কিন্তু কোনো প্যারা আকারে দিচ্ছি না। আমরা কি প্যারা আকারে দিচ্ছি? প্যারা আকারে দিচ্ছি না। আপনি এখানে যদি দেন ইন্ট্রোডাকশন, দেখেন আমি প্রথম যে শুরুর দিকে কি কি যে দেখেন, এই যে ব্র্যাকেটে যে দেখা যায়, এগুলোকে কি বলে, গতকাল কি বলছিলাম, কি বলতে পারবেন? সাইটেশন। এক্স্যাক্টলি। তো সাইটেশনে কিন্তু আমাদের সবকিছু দেওয়ার দরকার নাই, শুধুমাত্র কি থাকবে, জাস্ট এট অল বলতে আমরা যেটা বোঝাই, যদি অনেক অথর থাকে তাহলে সেটা কি এট অল হয়, আর একজন বা দুইজন হলে সেগুলো, যেমন কেভিন নাইট এন্ড ডেভিস 2009। তো কোন সালে কি কাজগুলো হয়েছে, তো আমরা এই আমাদের কিন্তু মানে আমরা নিজেরাই কোনো কিছু বলতে পারবো না, কিন্তু কে কি বলছে, কি সমস্যাগুলো, সেগুলো আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। জাস্ট খালি সাইটেশন র্যান্ডমলি অনেকে যেটা করে, আমি কিন্তু সায়েন্টিফিক পেপার রাইটিং এ অনেক কথা বলছি এর আগে, সেটা হচ্ছে একটা স্টোরি লেখার মতো, গল্প লেখার মতো সুন্দর করে প্যারাফ্রেজ করে লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি শুধু র্যান্ডমলি খালি ইনফরমেশন গুলো দিয়ে যাবো, বিষয়টা এরকম না। আমার একটা স্টোরি গল্প বানাইতে হবে, লজিক্যালি করতে হবে, ফ্লো করতে হবে। আমি যখন পেপার রাইটিং করছি এগুলো বলছি, আমার ইউটিউবে লিঙ্ক দিয়ে দিছি আমি গতকালকে, ওখানে দেখলে কিন্তু আমি ডিটেলস বলছি এই লজিক্যাল ফলো বলতে কি, ওয়ান বাই ওয়ান একটার সাথে যেন কানেক্টেড থাকে। তারপরে সেখানে যে গ্রামারের যে পেপার গুলো থাকে, নাউন প্রোনাউন যে পেপার গুলোতে একটার সাথে কিভাবে কানেক্টেড, তারপরে কানেক্টিভ ওয়ার্ডস গুলো কিভাবে থাকবে, এই বিষয়গুলো লিখতে হবে। এবং নাম্বার 1 একটা কথা বলে রাখি, প্লাজিয়ারিজম নিয়ে কার আইডিয়া আছে? প্লাজিয়ারিজমটা কি? Yes, sir. আব্বাস উদ্দিন I know. ইন্ডিয়া sir. থেকে Yes, sir. India. বলতে পারেন, বাংলা বলতে পারেন? Yes. বাংলা বলতে পারি স্যার। হ্যাঁ, বাংলায় বলেন। প্লাগারিজম হচ্ছে স্যার জাস্ট চুরি করার মতো ব্যাপার, যে অন্যের তথ্য যখন আমি চুরি করব, সাইটেশন দেব না, তাকে ক্রেডিট দেব না, দ্যাটস কল প্লাগারিজম স্যার। আচ্ছা, এখানে তারপরেও একটু আরেকটু ইলাবোরেট করা দরকার। ধরেন যে আপনি যেটা বলেন সরাসরি ধরেন রবীন্দ্রনাথের
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটা কবিতাটা আমি আমার নামে চালিয়ে দিলাম, সেটা চুরি হয়ে যাবে, সেটা করা যাবে না। প্লেজারিজম স্যার সিরিয়াস একাডেমিক ক্রাইম। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি রেকর্ড করে নিচ্ছি বাই দ্য। আমি যেটা বলতেছিলাম, প্লাজারিজম নিয়ে মনে হয় কথা বলতেছিলাম, তাই তো? তো জি জি বিষয়গুলো হচ্ছে, আমি একটু বলে রাখি, যদিও আমাদের দেশে খুব কম চেক হয়, হ্যাঁ, সফটওয়্যার আছে এগুলো কিন্তু প্লাজারিজম চেক করে। তো অনেকে এগুলো করে, আমি সতর্ক করে দিই, দয়া করে এগুলো করবেন না। অনেক সময় ভাই যারা আনমিউট করেন না, একটু দয়া করে মিউট করেন। হ্যাঁ, কথা বলার প্রয়োজন না হলে আপনার হচ্ছে আনমিউট করার দরকার না, মাইকটা একটু অফ করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো বা ভবিষ্যতে বাইরে পড়াশোনা করতে আসবেন, সেক্ষেত্রে যেটা হয় বাইরে সাধারণত এই জিনিসটা হয়, আপনার হচ্ছে সফটওয়্যারটা কিন্তু চেক করে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনার মানে বিলো 30% ইজ ফাইন, বা 20-25% এগুলো হয়, যেমন রেফারেন্স সাইটেশন, এগুলোকে আপনি চাইলে, আবার কিছু কিওয়ার্ডস আছে এগুলো তো আপনি ওইভাবে করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিছু একটা ইয়ে আছে, কিন্তু আমি অনেকের থিসিস দেখছি, আমার চোখে পড়ছে 97%ও আমার প্লাজারিজম হয়েছে। আপনারা দেখছেন, আমি সেগুলো নিয়ে বলতে চাই না। কিছুদিন আগেও মনে হয় দেখছেন, ইভেন আমাদের খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন মনে হয়, ইত্যাদি ইত্যাদি, বুঝবেন। হ্যাঁ, বিভিন্ন পেপারে আসছে, অনেকেই কপি করছে বা অন্যের থিসিস নিজের নামে চালিয়ে দিছে, এগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, এগুলো খুব খারাপ। তো আমি একটু সতর্ক করে দিই, এগুলো করবেন না, আমার কিন্তু সার্টিফিকেট পর্যন্ত চলে যেতে পারে, ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। বি কেয়ারফুল। এখন যেটা বলতেছিলাম যে আপনি সাজেশন দিলেন, কিন্তু তারপরে কিন্তু প্লাজারিজম থেকে গেল, কারণটা কি বলতে পারবেন? ধরেন যে এই এই লাইনটা আমি লিখছি, ফাইন, আমি কতগুলো সাইটেশন দিছি, ধরেন অনেকগুলো সাইটেশন দিলাম, কিন্তু কথা হচ্ছে প্যারাফ্রেজিং করে লিখতে হবে। হ্যাঁ, প্যারাফ্রেজ করতে হবে। কথা বোঝা গেল? তাহলে আমি যদি প্যারাফ্রেজ না করি, সেক্ষেত্রে কিন্তু আমি যে হুবাহুবি লিখে দিই, তাহলে তো আমার কোনো কন্ট্রিবিউশন থাকলো না। এই জন্য প্যারাফ্রেজ করতে হয়, সেটা আপনার মতো করে আপনি নিজের মতো করে লিখবেন, কিন্তু আইডিয়াটা সেম থাকবে। তো সেক্ষেত্রে আপনি যখন করবেন সেটা আর থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমাকে অনেকে অনেক সময় প্রশ্ন করছে, আপনি কোন সফটওয়্যার ব্যবহার করবেন প্লাজারিজম চেকার জন্য? আমি, আমার প্রফেসর, আমার যত উস্তাদ আছে অস্ট্রেলিয়ার এখানে, আমরা কখনোই কোনো প্লাজারিজম চেকার সফটওয়্যার ব্যবহার করি না। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে কখনোই আমরা এটা করি না। আমরা পেপার পড়ি, ঠিক আছে, পেপার ফলো করি, কিন্তু আমরা আমাদের মতো করে লিখি। এবং ইন্ট্রোডাকশনে যেটা হয়, সাধারণত যে ইন্ট্রোডাকশনে আমরা সাইটেশনে গুলো লাগে লিটারেচার রিভিউতে, ঠিক আছে, এছাড়া বাকি রেজাল্ট, ডিসকাশন, মেথড, এগুলো আমরা বুঝে আমাদের মতো করে আমরা লিখি। আল্লাহর রহমতে ইংলিশে সেটা রাইটিং এ সমস্যা নাই। তো এই বিষয়গুলো নিয়ে এই জন্য আমার চেক করবারও প্রয়োজন হয় না, কারণ আমি তো জানি আমার থেকে আমি কোথায় কত পার্সেন্ট আমি নিয়ে আসছি, সেটা তো আমি ছাড়া আর কেউ ভালো জানা না, ঠিক আছে। তো এই জন্য আমার এটা প্রয়োজন হয় না। আর আমরা ইন্ট্রোডাকশনে যে বিষয়গুলো লিখি, সুন্দর করে নিজের মতো করে প্যারাফ্রেজ করে লিখি। তাহলে এই বিষয়গুলো গেল। দেখেন, তাহলে আমি ইন্ট্রোডাকশনে 1.1 যে বিষয়গুলো কিছুক্ষণ আগে বললাম, ব্যাকগ্রাউন্ড, তারপরে কেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম একটু নিয়ে, এই যে পারপাস, উদ্দেশ্য কি, ইত্যাদি ইত্যাদি, প্রথম দিকে আমি সুন্দর করে প্যারাফ্রেজ করে লিখলাম। তারপর রিসার্চ ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, এই রিসার্চ ব্যাকগ্রাউন্ড দ্বারা হচ্ছে সাধারণত যেটা বোঝাচ্ছি জাস্টিফিকেশন, অর্থাৎ অতীতে কি কি হয়েছে আর কি কি হয় নাই। কথা বুঝাইতে পারছি আমি? যেমন আমি এখানে প্রথম দিকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর আমি অবজেক্টিভস নিয়ে আমি মানে একটু মোটামুটি পারপাসটা মানে কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে একটু বলবার চেষ্টা করলাম। তারপর রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি গ্লোবাল বেসিস প্রথমে বললাম যে পৃথিবীতে পুরো কি হয়েছে। আমি যেহেতু মানে সাইক্লোন নিয়ে কাজ করছি, নর্থ ইন্ডিয়ান ওশানে কি হয়েছে, বে বেঙ্গলে কি কি হয়েছে, কি কি করছে, কিন্তু কি কি কাজ করে নাই, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়েই আমি হচ্ছে যে এখানে বলবার চেষ্টা করছি কি ইন ডিটেলস। হ্যাঁ, এই এত ডিটেলস কিন্তু আমার পেপারে নেই। আমি কিন্তু এখানে ইন ডিটেলস ব্যবহার করব, বলবার চেষ্টা করছি করে আমি কিন্তু জাস্টিফিকেশন শেষের দিকে এখানে হচ্ছে যে আপনার এই যে জাস্টিফিকেশন করে নিয়ে এসে শেষের দিকে আমি একটা কথা জুড়ে দিলাম
যে এত কিছু হয়েছে, আমি পুরো গ্লোবালি দেখাইলাম প্রথম দিকে, কারণ সারা পৃথিবীতে কোথায় কি হয়েছে আপনার দেখাইতে হবে গ্লোবালি। এটা এমন বিষয় না যে আপনি বাংলাদেশের উপর রিসার্চ করতেছেন শুধু ওই বিষয়টা বাংলাদেশের ফোকাস করেন না, পৃথিবীতে সারা পৃথিবীতে কি হয়েছে, কি কোথায় কোনো কাজ করছে, শেষের দিকে আপনি বাংলাদেশে যদি নিয়ে কাজ করেন তাই বাংলাদেশ কি কি হয় নাই শেষের দিকে আপনি এই ধরনের ওয়ার্ড গুলা ব্যবহার করতে পারেন, এই ধরনের কাজ করেন। তারপরে যার কারণে আমি এই বিষয়টাকে ইনভেস্টিগেট করতেছি, এই নলেজ গ্যাপটা শুধু সাধারণত যেটা করি সেটা হচ্ছে নলেজ গ্যাপটা পূরণ করবার জন্যই হচ্ছে সাধারণত এটা করা হয়ে থাকে। তো এই আমি বললাম যে এটা একটা ফিল দ্য গ্যাপ, যে নলেজ গ্যাপটা আছে সেটা পূরণ করবে। তারপরে ওইখানে কিন্তু আমরা যে গুরুত্বটা সেটা কিন্তু পেপারে কিন্তু আমরা একটা প্যারার মধ্যে লিখে আসছিলাম, হ্যাঁ প্রথম দিকেই আমি লিখে আসছিলাম, কিন্তু এইখানে কিন্তু থিসিসের ক্ষেত্রে সেটা না। সিগনিফিকেন্স অফ দা স্টাডি নিয়ে আমি আরেকটা সেকশন করি, সেখানে তারপরে কি কি অবজেক্ট গুলা, হ্যাঁ সিগনিফিকেন্স কি কি গুরুত্ব বহন করে এই থিসিসটা নিয়ে সেটা বলবার চেষ্টা করছি। তারপরে হচ্ছে যে আপনি রিসার্চ প্রবলেম বলতে এখানে আরো ইন ডিটেলস আপনি ব্যাখ্যা করতে পারেন বিষয়গুলো নিয়ে, সাইক্লোন আমি সেই বিষয়গুলো চেষ্টা করছি বলবার জন্য। তারপরে হচ্ছে যে রিসার্চ কোশ্চেন যদি থাকে সেগুলো আপনি দিতে পারেন, কি কি কোশ্চেন গুলা আপনি আনসার, কি কি প্রশ্নগুলো আপনার আছে সেগুলো আপনি খুঁজবার চেষ্টা করবেন, যে কি কি আমি খুঁজবো, এই প্রশ্নগুলো আমি দেখবো। ফাইনালি আপনার প্রশ্নগুলো আমি দেখবো, ফাইনালি আপনার হচ্ছে অবজেক্টিভস গুলো আপনার হচ্ছে অবজেক্টিভ। স্যার প্যারাফ্রেজ করার জন্য কি কোনো টুলস ব্যবহার করা যায়? মানে আছে কি? প্যারাফ্রেজ তো অনেক ভাবে করা যায়, প্যারাফ্রেজ কি কি ভাবে করা যায় সেটা বলেন আগে। এটা তো হচ্ছে ম্যানুয়ালি নিজে নিজে ব্রেন খাটিয়ে করা, এটা অনেক না টাফ। না আমি সেটা বলতেছি সিমিলার সিনোনিম ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে যে স্ট্রাকচার চেঞ্জ করা, ধরেন যে কথা একটা মানে সাধারণ একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলি, ধরেন আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখছি, এটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারটা কি, যে প্রিন্সিপাল ক্লোজ থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাই তো? আমি এখন যদি ইংলিশ টিচার কিন্তু এখন ইংলিশ ক্লাস নিচ্ছি না, কিন্তু এটার সাথে মানে প্রাসঙ্গিক যার কারণে বলতেছি। তো ধরেন যে তো প্রিন্সিপাল ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেখানে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন গুলো ব্যবহার করি। তো দেখা গেল আমি প্রিন্সিপাল ক্লোজ দিয়ে আমি এটা সেন্টেন্সটা শুরু করছি, আপনি সেটাকে সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে শুরু করেন। তো সাবঅর্ডিনেট যখন ক্লোজ দিয়ে শুরু করবেন, আরেকটা ক্লোজ শুরু হওয়ার আগে আপনি কমা ব্যবহার করবেন। তারপরে আপনি হচ্ছে যে সিনোনিম ব্যবহার করুন, আমি যে বিষয়গুলো সেটা মাথায় নিয়ে সুন্দর করে আপনি সিনোনিম ব্যবহার করলেন, এইটা হচ্ছে সুন্দরভাবে করা। তো আমি দেখছি অনেকের সাথেই আমি করছি, বাংলাদেশে কিছু অনেকে সাধু বাবাই আছে আমি দেখছি, তারা অনেক নাম্বার অফ পাবলিকেশন করতেছে, কিন্তু ব্যাক অনেকেই করে শুধু বাংলাদেশে না, অনেক জায়গায় আছে, সব জায়গায় প্রায় কম বেশি আছে। সেগুলো করে কি কোনো সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে না, জাস্ট অন্য পেপার থেকে কপি করে, করার পরে জাস্ট হচ্ছে স্টুডেন্টকে দিয়ে দেয়, ওয়ার্ড গুলো চেঞ্জ করে না, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু থাকে না। আবার ওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে সিনোনিম ব্যবহার করতে আমরা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে যে কিছু আছে টেকনিক্যাল ওয়ার্ড আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না, বা চেঞ্জ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অন্য মিনিংও বুঝাইতে পারে। তো এই বিষয়গুলো সব সামগ্রিক বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তো এই জন্য সবচেয়ে ভালো জিনিস হয় আপনি আপনার মতো করেই যদি আপনার ফিল্ডে সুন্দর করে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করেন, সিনোনিম ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে ভালো হয়। শুধু তাই না, আপনি ওইখানে একভাবে শুরু করছে, আপনি ইনফিনিটিভ দিয়ে শুরু করেন, সমস্যা কি? আপনি সেখানে কম্পাউন্ড সেন্টেন্স লাগান বা কনজাংশন লাগান, সেটাকে সুন্দর করে সহজ কথা আপনি আপনার মতো করে জিরান লাগায় আপনি সেন্টেন্সটা শুরু করেন বা করেন, আইডিয়াটা সেম রাখবেন কিন্তু হচ্ছে ভিন্নভাবে উপস্থাপন করবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা করা উচিত, তার মানে একজন মানে ইংলিশটা তো একটু ভালো দখল থাকা উচিত। তো সেই বিষয় নিয়েও আমি হচ্ছে যে আমার ইউটিউবে আছে একাডেমিক রাইটিং নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, কিভাবে এগুলা প্যারাফ্রেজিং নিয়ে আমি কথা বলছি, কিভাবে লিখতে হয়, বিশেষ করে একাডেমিক রাইটিং যে ব্যাপারটা, এই জিনিসটা একটু যেহেতু প্রাসঙ্গিক বলে রাখি, স্পিকিং এন্ড রাইটিং কিন্তু হচ্ছে যে একরকম না। কারণ এই স্পিকিং এ আমরা হচ্ছে যে অনেক ইনফর্মাল ব্যবহার করি, কিন্তু মনে রাখবেন একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি বলে কয় ইনফর্মাল ব্যবহার করি না। একাডেমিক রাইটিং এর কিন্তু ওয়ার্ড চয়েস, তারপর কিভাবে সেটা ব্যবহার করতে হয়, ইনফর্মাল কোনো ভাষাগুলো ব্যবহার করা যাবে না। তো এই বিষয়গুলো আমার একাডেমিক রাইটিং নিয়ে অনেকগুলো সিরিজ আছে, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, সেখানে একাডেমিক রাইটিং নিয়ে, তো সেগুলো দেখলে অনেক উপকার হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, স্পিকিং আর হচ্ছে যে রাইটিং কিন্তু গুলায় গেলে হবে না, হ্যাঁ একটু ফর্মাল লিখতে হবে। তো এই আমরা ইন্ট্রোডাকশন নিয়ে একটু কথা বললাম, ইন্ট্রোডাকশন নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার লিঙ্কিং ওয়ার্ড এবং মানে সেন্টেন্সের
এগুলা নিয়ে যদি একটু বলতেন যে আমরা দুইটা সেন্টেন্স কি কিভাবে লিংক করব বা আচ্ছা একটু এখন হচ্ছে গ্রামার গুলা গ্রামারের কথা যদি বলি, আচ্ছা যেমন স্পিকিং এ আমরা বাক কথাটা কিন্তু খুব বেশি ব্যবহার করি, তাই তো? জি স্যার। তো বাক দ্বারা কি বোঝায় সেটা বলেন। কিন্তু মানে কন্ট্রাডাক্টরি। হ্যাঁ সেটা কিন্তু কন্ট্রাডিক্ট, তার মানে অপোজিট কোনো কথা। কথা কি বুঝাতে পারছি কিনা? জি স্যার। তাইলে কিছুক্ষণ আগে দেখেন আমি কোথায় ব্যবহার করলাম, একটু যাই। একটা এক্সাম্পল দিলেই বুঝবেন, যদিও আমার ওই একাডেমিক সিরিজগুলো আপনার দেখা উচিত, ওগুলো দেখলে আপনার হবে। কোথায় জানি এটার মধ্যেই করছি। কিছুক্ষণ আগে নলেজ গ্যাপ দেখাইলাম না, কোথায় জানো? ইয়েস। আচ্ছা একাডেমিক ক্ষেত্রে এই হাউএভার দ্বারা কিন্তু আমরা কন্ট্রাস্ট করি আগের সেন্টেন্সটা, কিন্তু এখানে কিন্তু আমি নেগেটিভ বুঝাই। যেমন বাট আমরা কথাটা স্পিকিং এ খুব বেশি ব্যবহার করি, কথা বোঝা গেল? এই বাটটা হচ্ছে কিন্তু সাব মানে কোঅর্ডিনেট কনজাংশন, বাট দিয়ে সাধারণত ফ্যান ভয়েস। এখানে যদি আমি গ্রামার পড়াচ্ছি না আপনাদের, কিন্তু যেহেতু একটু প্রশ্ন করছেন প্রাসঙ্গিক, তো ফ্যান ভয়েস যেটা ফর এন্ড অর বাট এগুলো দিয়ে আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, কথা বোঝা গেল? তো বাট কথাটা আমরা আবার কানেক্টর হিসেবে ব্যবহার করি হোয়াটএভার। তো এটা দ্বারা সাধারণত বিপরীত কোনো কিছু বা কন্ট্রাস্ট করবার জন্য ব্যবহার করি। কিন্তু একাডেমি রাইটিং এ বাট কথাটা আমরা হচ্ছে খুব কম ব্যবহার করি, হাউ এভার কথাটা খুব বেশি ব্যবহার করি। একটা গেল। দ্বিতীয় কথা দেখেন, আমরা স্পিকিং এ কিন্তু অনেক বেশি সো ব্যবহার করি, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং কোনো কিছু বুঝাবার জন্য আমরা কি করি? সো ব্যবহার করি। কিন্তু একাডেমি রাইটিং এ আমরা সাধারণত কি করি? দেয়ারফর কথাটা ব্যবহার করি। ওকে বুঝাইতে পারছি? জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য। কে প্রশ্ন করছিলেন? স্যার আমি খাদিজা। হ্যাঁ বুঝতে পারছেন? এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম। জি স্যার। তো এই বিষয়গুলো আপনার জানতে হবে, মানে গ্রামার আপনার জেনে আসতে হবে। তো এটা একাডেমি রাইটিং এ কোর্সটা করুন, প্লাস হচ্ছে যে সায়েন্টিফিক পেপার রাইটিংটা দেখলে মনে হয় আরো এখানে ডিটেলস কথা বলছি, যেহেতু একটু থিসিস রিলেটেড একটু কথাগুলো বলি, কিন্তু এর আগে যতগুলো হয়েছে এইভাবে আমি ইন ডিটেলস কথাগুলো বলিনি। তো আর কারো ইন্ট্রোডাকশন নিয়ে কোনো কথা আছে? কারো প্রশ্ন? আছে কারো? আচ্ছা না থাকলে আমরা হচ্ছে পরে চলে যেতে পারি। এখন হচ্ছে ডেটা এন্ড মেথডস এ আমরা আমাদের কি কি লেখা উচিত, আসলে কি কি বিষয়গুলো ফোকাস করা উচিত, কে বলতে পারবে, শেয়ার করতে পারবে? বলতে পারেন যে ডেটা এন্ড মেথডে কি কি লিখতে পারি আমরা? আমার কথা কি শোনা হচ্ছে? জি স্যার। মানে আমি যে ডেটাটা ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি কিভাবে কালেক্ট করেছি বা আমার যে ইথিক্যাল পারমিশন সেটা মানে কোনো ইনস্টিটিউটের হেল্প নিয়েছি কিনা বা কোনো হসপিটাল থেকে পেয়েছি কিনা এরকম থাকতে পারে। আর মেথডস তো হচ্ছে আমি কোন প্রসিডিউরটা ফলো করছি, স্ট্যাটিস্টিক্যাল যে বিভিন্ন ধরনের মেথড গুলা আছে কোনটা ইউজ করেছি, কোন সফটওয়্যার ইউজ করেছি অ্যানালাইসিসের জন্য। আচ্ছা ভাইয়া জালাল ভাই, একজন হয়তো জয়েন দিয়ে আছে, অ্যাকসেপ্ট হয় না এখানে। এটা খুবই ডিফিকাল্ট। গুগল মিটে এটা সমস্যা, বারবার ইয়া করতে হয়। এখন কি আমার ইয়াটা দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা তো এখানে আমি কিছু এক্সাম্পল দেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি যেন বলতেছিলেন?
জুমে তো দেখা যায় কে কথা বলতেছে, আমি যখন শেয়ার স্ক্রিন দিছি এখানে আসলে ইয়াতে ওইভাবে দেখা যায় না। কি কথা বলতেছিলেন, কে যেন বললেন? স্যার ডাটা এন্ড মেথডস এ কি কি না, থাকবে সেটা কে বলতেছিলেন? আপনার নাম কি? হাদিজাতুল কুবরা, আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করছেন? মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ভেরি গুড। আচ্ছা, তো যে সুন্দর কথা বলছেন উত্তর। তো আমি আরো কিছু এক্সাম্পল দেই। তো এখানে হচ্ছে ডেটা মেথডের যে বিষয়টা ফিল টু ফিল ভেরি করে, হ্যাঁ। তো ধরেন প্রথমে আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে যেহেতু সার্ভে নিয়ে বেশি রিসার্চ হয়, ধরেন আপনি সার্ভে রিসার্চ করছেন। তো সার্ভে রিসার্চ করতে গেলে আপনার হচ্ছে যে যে বিষয়গুলো ডেটা কালেকশন করতে গেলে বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমি সার্ভে রিসার্চে এক্সপার্ট না, তারপরেও কিছু সামান্য কিছু ধারণা আছে। সেক্ষেত্রে অনেকে কোশ্চেনারি তৈরি করে। কোশ্চেনারি সেটা হচ্ছে যে আবার মানে একজন করে করে অনেক রকম ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারে ইত্যাদি ইত্যাদি। এখন আবার মডার্নে কোবো টুল বক্স নামে সফটওয়্যার আছে, সেটাও ব্যবহার করে হোয়াটএভার। তো এই যে বললেন যে ইথিক্যাল যে বিষয়গুলো, সেগুলো তাদেরকে কি প্রশ্ন করা হয়েছে, কি প্রশ্নগুলো ছিল, কিভাবে আপনি স্যাম্পলগুলো কালেক্ট করছেন, কিভাবে প্রশ্ন করছেন, তারা রাজি ছিল কিনা, এসেট্রা অনেক বিষয়। তারপরে এর সাথে আবার টাকা পয়সার লেনদেন ছিল কিনা, কারণ টাকা পয়সা দিয়ে যদি আপনার করেন তাহলে সেক্ষেত্রে আপনার রেজাল্টটা বায়াস হইতে পারে, হ্যাঁ, মেথডটা। এই বিষয়গুলো অনেক আরো বিষয়গুলো থাকে, হ্যাঁ। তা পারমিশনের কথা বললেন, যদি ইন্ডাস্ট্রি আপনি সার্ভে করতে চান সেখানে আপনার পারমিশন আছে কিনা। তারপরে ধরেন ল্যাব বেস রিসার্চ করলেন, কথার কথা ধরেন এগ্রিকালচার অথবা হচ্ছে কেমিস্ট্রি ল্যাব হইতে পারে, বায়োলজি ল্যাব হইতে পারে, হোয়াটএভার। তো ল্যাব বেস যখন রিসার্চ গুলো করবেন, তো সেই ল্যাবের যন্ত্রগুলো কিভাবে আপনি ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে ইনস্টল করছেন, সেগুলো অনেক ব্যাপার থাকে, ক্যালিব্রেশনের ব্যাপার থাকে, কিভাবে ডেটাগুলো কালেক্ট করছেন, কোনো মিসিং ছিল কিনা, এটসেট্রা এটসেট্রা। এই যে বিষয়গুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ মেথড আমি প্রথম দিকে শুরু দিকে বলছি, মেথড যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু পুরো আপনার যে রেজাল্ট আপনি পাবেন সেটা কিন্তু পুরোটাই ভুল, অর্থাৎ দ্বিতীয় আর দেখবে না। সহজ হিসাব, মেথড যদি ভুল হয়ে যায় সেখানে আবার দেখবে না। তারপরে ধরেন যে কেউ যদি এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা মেট্রোলজি রিলেটেড, ধরেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিছু ডেটা নিলেন, এই ডেটাগুলো কিন্তু যে র ডেটা থাকে অনেক ঝামেলা থাকে। তো আমি এখন যে কথাটা বলবো সেটা এজ এ ডেটা সায়েন্সের একজন ছাত্র হিসাবে যে কথাগুলো বলতেছি, সেক্ষেত্রে অনেকে এখানে থাকতে পারেন, সোশ্যাল সায়েন্সে থাকতে পারেন, এনভায়রনমেন্টাল সায়েন্স এটসেট্রা এটসেট্রা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোয়াটএভার। আমি যখন ডেটা সায়েন্সে কথা বলি, আমরা কোনো ফিল দেখি না, আমরা একটা ডাটাটাই দেখি। আমরা খালি চিন্তা করি নিউমেরিক না নন নিউমেরিক, হোয়াটএভার, ঠিক আছে। তো এই বিষয়গুলো যখন দেখি, প্রতিটা ডেটা ম্যানেজমেন্টে আপনি যদি সার্ভে করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু নিউমেরিক আসবে, রেজাল্ট গুলো আসবে, অথবা নন নিউমেরিক দুটোই আসবে। ধরেন কিছু স্ট্রিং আসবে, ইয়েস নো কোশ্চেন আসতে পারে, যেগুলো আপনার হচ্ছে ক্যারেক্টার টাইপ, সেগুলো তো স্ট্রিং বলি আমরা ডেটা সায়েন্সে। আর যেগুলো নিউমেরিক, তো নিউমেরিক যে আনসার গুলো, অথবা আপনার সরাসরি ফিল্ড বেস হইতে পারে, অথবা ল্যাব থেকেও হইতে পারে। তারপরে আমাদের আবহাওয়া দপ্তর আমরা নিতে পারি, অথবা নাসা নোয়া বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। সেখানে আর আমাদের ওই ইথিক্যাল ব্যাপারগুলো থাকে না, কারণ নাসা নোয়াটা পাবলিকলি ফ্রি, হোয়াটএভার। তো প্রতিটা ডেটাতে আমরা ডেটা ক্লিনিং এটা কথা থাকে, অর্থাৎ ডেটাগুলো পরিষ্কার করা যে বিষয়গুলো থাকে, অর্থাৎ আপনি যে ডেটা স্যাম্পলগুলো নিলেন, মিসিং ভ্যালু থাকতে পারে, আউটলায়ার থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। এগুলো আপনি ডেটা অ্যানালাইসিসের আগে এগুলো আপনার ঠিক করতে হবে। যেমন এক্সাম্পল, আবহাওয়া দপ্তর থেকে যে ডেটাগুলো নেওয়া হয়, অনেক মিসিং ভ্যালু থাকে, সেগুলো আমরা প্রোগ্রামিং এর ভাষায় 99.9 দিয়ে রাখি। কারণ হচ্ছে ধরেন ইভেন যদি আপনি সার্ভে রিসার্চও করেন, কিছু কিছু ইন্টারভিউ আপনার হচ্ছে যাদের নিছেন প্রশ্ন উত্তর দেয়নি, তো সেক্ষেত্রে মিসিং থাকবে। সেগুলো যদি আপনি ধরেন মিন করতে চান, তো এভারেজের একটা খুবই সাধারণ একটা উদাহরণ দিচ্ছি বুঝবার সুবিধার জন্য, যে মিন যদি করেন, মিনের সূত্র কি, আমার যতগুলো এলিমেন্টস আছে, ডেটা পয়েন্ট আছে, সেগুলো সাম হবে, যোগ হবে, ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস, কতগুলো আছে সেগুলো ভাগ দিলাম, তাহলে এভারেজ ছিল। তাহলে সেক্ষেত্রে প্রতিটা পয়েন্ট কিন্তু যোগ হচ্ছে। তো আপনি মিসিং ভ্যালুটা সেগুলো যদি 99 না রাখেন, আপনি এক্সেলে করলে সেটা তো একটা প্রোগ্রামিং ব্যবহার করতেছেন, এক্সেলের যে এভারেজ ফাংশনটা ব্যবহার করতেছেন বা মিন, সেটা একটা ফাংশন, ওইখানে আপনি ডেটাগুলো বসায় দিলে, সিলেক্ট করে দিলে আপনার দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি মিসিং ভ্যালুটা মিসিং হিসেবে না রাখেন, তাহলে সেটাও যদি কাউন্ট করেন, তাহলে আপনার রেজাল্টটা কিন্তু একটা সমস্যা। এটা গেল। তারপরে আউটলায়ার থাকতে পারে। আউটলায়ার বলতে যে বিষয়গুলো, ধরেন আমি একটা আমার ফিল্ডের একটা এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশের গড় তাপমাত্রা ধরলাম, ঠিক আছে,
35 ডিগ্রি অথবা 35-36 এরকম থাকে, হ্যাঁ ধরলাম। তো আপনি দেখলেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে ডেটা দিছে অথবা আপনার যে ডেটাটা আছে আপনার কাছে, যেটা দেখলেন যে 99 ডিগ্রি অথবা 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বাংলাদেশে কিন্তু এটা ইতিহাসে ছিল না, এটা সম্ভব না, এটা কিছু আউটলায়ার হিসেবে ধরতে হবে, ওয়ান থিং। দ্বিতীয় কথা হচ্ছে আমার রেইনফল, যদি আমার ফিল্ডের একটা এক্সাম্পল দেই, রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত, যেটা সেটা কখনো কিন্তু লেস দ্যান 0 হতে পারে না। যদি বৃষ্টিপাত না থাকে তাহলে সেটা 0, 0 মানে হচ্ছে কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু সেটা যদি নেগেটিভ কোনো ভ্যালু থাকে তাহলে এটা কিন্তু একটা আউটলায়ার। আরেকটা কথা, ধরেন আমাদের তাপমাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকে। সর্বনিম্ন তাপমাত্রা কখনো সর্বোচ্চ তাপমাত্রার বেশি হতে পারবে না। আবার তাহলে এই যে বিষয়গুলো থাকে, তাহলে এই ধরনের অ্যাবনর্মাল ডেটার মধ্যে কিন্তু থাকে, কারণ ইনস্ট্রুমেন্ট আমরা মেশিন দিয়ে ডেটাগুলো কালেক্ট করি, ভুল হতেই পারে, আমাদের মানুষের মধ্যেই হয়। তো এই যে অনেকগুলো ব্যাপারগুলো থাকে, সেই বিষয়গুলো কিভাবে আপনি ক্লিনিং করছেন, কিভাবে এটাকে বলে ডেটা কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ আপনি কিভাবে ডেটাগুলোকে কোয়ালিটি কন্ট্রোল করছেন, এই যে বিষয়টা, এটা খুবই খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ফিল্ডেই হন না কেন। এই যে ডেটা কোয়ালিটি কন্ট্রোল, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা না হয় তাহলে আপনার হচ্ছে যে ভুল। এখানে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে অনেক স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি, যেহেতু আজকে স্ট্যাটিস্টিক্যাল কোনো ক্লাস না, সেগুলো কোনো ডেটা সায়েন্সের ক্লাসে বা স্ট্যাটিস্টিক্যাল ক্লাসে হলে সেগুলো আমি দেখাবার চেষ্টা করব। এবং ইন ফিউচার আমার SPSS যারা বিশেষ করে স্ট্যাটিস্টিক্স তো প্রতিটা ফিল্ডেই লাগে, সেটা আমাদের আরো 2টা ট্রেনিং এর পরে, একটা ট্রেনিং এর পরে আমি SPSS ক্লাস নিব ইনশাআল্লাহ। তো সেখানে স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেক কথা হবে। তো আমি এই বিষয় নিয়ে আশা করি যেটুকু বললাম, আশা করি এটা ধারণা থাকবার কথা। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এই যে ডিসক্রাইব দ্য ডেটা সেটস ইনক্লুডিং देयर সোর্সেস, এই যে বললাম কোথা থেকে কিভাবে নিছেন ইত্যাদি, প্লাস হচ্ছে ডেটা কোয়ালিটি কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা ব্যাপার গেল। তারপরে যে সফটওয়্যারের ব্যাপারগুলো তো থাকলো, যেহেতু আপনি ম্যানুয়ালি করবেন না, যদি ল্যাব বেস ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিভাবে করছেন, ক্যালিব্রেশন কিভাবে সেগুলোকে করছেন, স্ট্যান্ডার্ডাইজ করছেন, সেই বিষয়গুলো, সব বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে। তারপর হাউ ইউ অ্যানালাইজ দ্য ডেটা, তো এই জিনিসটা ডেটা কোয়ালিটি কন্ট্রোল, যে কথাগুলো বললাম, এই বিষয়গুলো যদি আপনার ঠিক না হয়, ধরেন আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে আমার যেহেতু সার্ভে রিসার্চ হয়, বলছে আমি এতজন 150 জন 200 জন আমি ইন্টারভিউ নিছি। কেন 150-200 জন নিলেন? সেখানে স্যাম্পলিং করবার জন্য কিছু স্ট্যাটিস্টিক্স আছে, পদ্ধতি আছে, সেগুলো আপনার অনুসরণ করতে হবে। এবং এগুলো যদি আপনি ব্যাখ্যা না করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওটার ভ্যালিডেশন থাকবে না। আমি কি কথা কি বুঝাইতে পারছি? আমার কথা কি শোনা হচ্ছে? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন? দুঃখিত, আমি সারাদিন আজকে ঘুরছি, তো আমি হচ্ছে যে একদম খুবই ক্লান্ত, আমি মানে টায়ার্ডে ফিল করতেছি, তো কতটুকু বলতে পারতেছি জানি না। তো আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ বলবার জন্য। তো কারো কোনো এই এই ডেটা মেথডে কি বুঝে নাই, কি বুঝে নাই? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আর কি, জি, আপনার নাম বলে, আমি এখানে জুমে দেখা যায়, তো এখানে তো আমি দেখতে পাচ্ছি না, একটু পরিচয় দিয়ে প্রশ্নটা। জি আমি রূপক বলতেছি। জি জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল ডাটা কোয়ালিটি নিয়ে আর কি, যে আউটলায়ার বিষয়টা নিয়ে আর কি। আউটলায়ারটা হচ্ছে কি যে আমরা যখন রিসার্চ করতে যাব তখন আউটলায়ারটা আসলে কিভাবে ইন্ডিকেট করব? কারণ আপনি এটা বললেন যে মিন হলো ম্যাক্সিমাম গুলো থেকে বেশি কখনোই হবে না, এটা একটা সাইন। কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি মানে বেসিক্যালি আমি যখন করি কাজ, তখন আমার কাছে মনে হয় যেমন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ধরে নিই যে ফার্স্ট। আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, করবার আগে আমি আপনার উত্তর দেই। কারণ জি জি এখানে প্রথম দিকে বলে নিলাম এটা স্ট্যাটিস্টিক্যাল কোনো ক্লাস না। আমি কি জি কথা বুঝাইতে পারছি? অবশ্যই পদ্ধতি রয়েছে, এখানে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কম বা বেশি হবে না, এটা আমি আমার ইয়াতে আমার একটা পেপারে যে কিছু আগে দেখাইলাম, সেখানে আমি বলে দিছি কিভাবে আউটলাইটটা করা যায়। স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি রয়েছে, তো সেগুলো নিয়ে আমি এটা একটা এক্সাম্পল দিলাম বুঝাবার জন্য। কথা কি বুঝাইতে পারছি আমি? যেমন আমার ডেটাতে কখনোই রেইনফল যদি আমার ফিল্ডে হয় কখনো লেস দেন 0 হবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? কিন্তু এগুলো তো আমি ম্যানুয়াল কথা বললাম বুঝাবার জন্য, এর জন্য অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি আছে। তো সেগুলো নিয়ে আমার মনে হয় বিস্তারিত স্ট্যাটিস্টিক্যাল ক্লাসে হওয়াটাই ভালো।
জি ভাই, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? মানে আউটলাইনের বিষয়টা কি, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করবার চেষ্টা করছি। পদ্ধতি অবশ্যই রয়েছে। না জি ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ। আর কারো? আর কারো কোনো প্রশ্ন রয়েছে? স্যার, আমরা যখন লিখবো তখন কি হচ্ছে আলাদা একটা সেকশনে লিখে দেবো যে ডাটা হচ্ছে আমরা কিভাবে প্রি প্রসেসিং করেছিলাম বা আচ্ছা, কোয়ালিটি তাহলে কন্ট্রোল, আচ্ছা আমি নাকি এক একটু সেকশনে দেখাই। সব? এক মিনিট। জি স্যার। আচ্ছা, আমি প্রথমে একটা সাইন্টিফিক পেপারই দেখাই, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যাতে দেখাই। দেখেন, আমার ফিল্ডে আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে আমার ফিল্ডে যেমন একটা সেকশন তো অবশ্যই থাকবে। কিছুর আগে যেমন আমি বলে আসলাম, ইভেন থিসিসেও থিসিসে আপনি চ্যাপ্টার লিখবেন, সেকশন না। কথা বুঝা গেল? চ্যাপ্টারের মধ্যে থাকবে। এই যে যেমন হচ্ছে কোথায়, এই যে এইখানে আবার আপনি আলাদা করতে পারেন। থিসিস আমি বলছি যে একটু বড় করবার বিহাইন্ড দ্য সিন থাকে। কথা বুঝাইতে পারছি আমি? এবং প্রতিটাই কিন্তু চ্যাপ্টারে সামারি লিখতে হবে। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, অনেকে করেন, এটা করলে স্ট্যান্ডার্ড ফরম্যাট, তাহলে আপনি পাবেন। যেমন স্টাডি ডোমেন এন্ড ডেটা, রিসার্চ মেথড, আমি ডেটা এবং মেথড দুইটা সেকশন করছি। কথা বুঝাইতে পারছি? আপনি চাইলে চ্যাপ্টার 2 দিয়ে পুরো ডেটা এন্ড মেথড দিয়ে আপনি সেকশন যেমন 2.1, 2.2, 3, 4, 5, 6 হোয়াটএভার। কথা বুঝাইতে পারছি? আপনি সেটা করতে পারেন। জেলা ও কুদু, কিন্তু আমি তো বলছি থিসিসে একটু বিস্তারিত করতেই হবে এবং সেকশন ওয়াইজ দিতে হবে। ইভেন সাইন্টিফিক পেপারও সেকশন থাকে, কিন্তু অত ইলাবোরেটই আমরা করি না। যেমন এখানে প্রথমে আমি ডেটা সেট নিয়ে রেখেছি, এটা আমার যেহেতু আমি সাইক্লোন নিয়ে করছি, আপনি এখানে দেখেন আমি বলছি 3 আওয়ারলি ডেটা ব্যবহার করছি। কোথা থেকে আমি নিছি, ঠিক আছে, এর ডেটার মধ্যে কি কি থাকে, এই যে সাইটেশন দিছি এবং এই কি কি জিনিসগুলো কোথা থেকে ডাউনলোড করছি উইথ লিংক, এবং এই ডেটাগুলো এটসেট্রা কি কি ভাগ আছে। কথা বলছে আমি কিন্তু এখানে যেহেতু সাইন্টিফিক পেপার কনসাইজলি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু থিসিসে কিন্তু আরো অনেক ডিটেইলস লিখছি। অবশ্যই সেকশন ওয়াইজ দিতে হবে। তারপরে দেখেন এই যে আমি কিভাবে ইয়া করছি সেগুলো দেখাইছি, কথাগুলো এখানে আছে। তারপর রেইনফল ব্যবহার করছি, রেইনফল ডেটা সেট কোথা থেকে নিছি আমি, হ্যাঁ, কে কে কি করছে ইত্যাদি ইত্যাদি, আমি কিন্তু এখানে ইন ডিটেইলস কত রেজুলেশন, কত থেকে কত সাল পর্যন্ত ইত্যাদি ইত্যাদি, এই স্যাম্পল গুলা কিভাবে করা হয়েছে সেই বিষয়গুলা। তারপর ভার্টিক্যাল উইন্ড শেয়ার, এটা একটা আমার হচ্ছে আমার ফিল্ডে একটা ক্যালকুলেশন, সেই ভার্টিক্যাল উইন্ড শেয়ারটা কি, সেটার ডেফিনেশনটা কি হবে, তারপরে এটা কে এই ইকুয়েশনটা দিছে, আমি উইথ সাইটেশন দিতে হবে, ঠিক আছে, কোন ডেটাটা ব্যবহার করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে আমি ফিগারও দিছি, তারপরে এখানে কিন্তু এই যে ইকুয়েশনটাও দিছি, এর মধ্যে আমি ব্যাখ্যাও করছি। তারপরে ফুরিয়ার ডিকম্পোজিশন মেথড ব্যবহার করছি, সেটা কি সেটাও দেখাবার চেষ্টা করছি। তারপরে ইকুয়েশন ছিল সেগুলো দেখাবার চেষ্টা করছি। অবশ্যই আপনার হচ্ছে ডেটা মেথড এই সেকশন ওয়াইজ আপনার দিতে হবে এবং এটা ক্লিয়ারলি দিতে হবে, ঠিক আছে। এটা গেল। তাইলে আমি যেমন এখানে হচ্ছে যে থিসিসে ভাগ করছি, স্টাডি ডোমেইন বলতে আমি কোথা থেকে কোন এরিয়াটা নিছি সেটা, ডেটা কি কিছু যেমন স্টাডি এরিয়া সম্বন্ধে বলছি। তারপরে এই যে আমি কিন্তু এই ইয়া থেকে কিন্তু ওই সাইক্লোন বেস ট্রাক একটা সেকশন করছি, সাইক্লোন ইনফরমেশন, অ্যানুয়াল, সিজনাল, আরো যেহেতু এটা থিসিস আরো ইন ডিটেইলস দিছি, রেইনফল ডেটা, তারপর সামারি করছি চ্যাপ্টারে। মেথডে গিয়ে আমি কি কি মেথড গুলো কিভাবে ব্যবহার করছি আমি আলাদা করছি। আপনি চাইলে একটা পুরো চ্যাপ্টার 2 করতে পারেন, একটা পুরোটাই সেকশন করতে পারেন, কিন্তু প্রতিটা ডেটা এবং মেথড যে ব্যবহার করছেন সেগুলো আলাদা আলাদা করে সেকশন দিয়ে সুন্দর আপনার বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। জি স্যার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মানে কি বলবো, অনেক পরিশ্রমী হন, অনেক ট্যালেন্টেড হন, যদি আপনি নিজেই কোনো ফর্মুলা তৈরি করতেই পারেন, এটা মানে অগ্রাহ্য করার, অবহেলা করবার কোনো সুযোগ নেই। আপনার বয়সকে এখানে দেখানোর মানে জ্ঞানের ক্ষেত্রে মানে বয়স ইজ নট এ বিগ ডিল। কারণ বিল গেটস যত বয়সে শুরু করছে, তারপরে তো মজিলা ফায়ারফল যারা, তো স্টিভ জবস, তারপরে এখন হচ্ছে যে সেদিন দেখলাম নোয়াখালীর এক ছেলে 17 বছর, সে গুগলে এখন চাকরি করতেছে। তারপর ইন্ডিয়ান এক ছেলে আছে, ওর নাম হচ্ছে কি বাড়ি যেন, উনি এখন প্রফেসর হয়ে গেছে, 5-7 বছরে তার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সে
দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে সে প্রফেসর, এখন তার নামের আগে এখন প্রফেসর ব্যবহার করে, বয়স 7-8 বছর। তো হোয়াটএভার, তো আপনিও যদি কোনো ফর্মুলা তৈরি করতে পারেন ইজ ফাইন, আপনি এটা তৈরি করেন, ভালো জার্নালে পাবলিশ করতে পারবেন, কিন্তু সেটাও কিন্তু জাস্টিফিকেশন দিতে হবে, কেন কিভাবে ব্যবহার করলেন, হ্যাঁ সেটা কিভাবে ক্যালকুলেশন করবেন, কি কি ডাটা ইত্যাদি আপনার সাইন্টিফিক্যালি আপনার দিতে হবে। আর যদি আপনার এক্সিস্টেন্স যে বর্তমান মেথড গুলো আছে সেগুলো ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে যেমন এই যে কিভাবে ব্যবহার করছি, কে এগুলো করছে, তারা কিভাবে তাদের রিসার্চে ব্যবহার করছে, যেমন আমি এখানে কিন্তু এই যে সাইটেশন সহ দিতে হবে, তারা কিভাবে ব্যবহার করছে এবং আমার ফিল্ডে আমি কিভাবে ব্যবহার করছি। এবং আমি এখানে বলেই দিছি যে আমি ফুরিয়ার ডিকম্পোজিশন মেথড নিয়ে আমি এটা আমার কাজ করছি। হ্যাঁ, তো এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট আমরা কাজে আমি লিখে দিছি বাই ইউজিং লনফেল এট অল 2004 মেথড। তার মানে উনি এই আগের পেপারে এই সায়েন্টিস্ট যে মেথডটা ব্যবহার করেছে সেটাই আমি কি করছি আমার পেপারে ব্যবহার করছি। কথা বোঝা গেল? এইভাবে আপনি যদি কারো মেথড ব্যবহার করেন আগের, সেই বিষয়গুলো বলতে হবে। আরেকটা জিনিস বলি, রিসার্চ মানে আমি যেহেতু বললাম যে সামথিং নিউ, তো সেক্ষেত্রে এক্সিস্টিং যে মেথড আছে সেটা আপনি হচ্ছে কিন্তু ডেভেলপ করতে, এক্সিস্টিং মেথড গুলো আপনি কি কি বা আগে কি কি রিসার্চ আছে আপনি নতুনত্ব কি সেই বিষয়গুলো আপনি হচ্ছে মেথডোলজি দিতে পারেন, যে এক্সিস্টিং মেথডেই আমি ব্যবহার করছি, অথবা এই মেথড ব্যবহার করছি, বা আমি যে রিসার্চটা করতেছি এটা এখনো করা হয়নি, যেমন আমার স্টার এরিয়া বা আমি যে রিজন নিয়ে কাজ করছি এই রিজনে কোনো রিসার্চ ছিল না, সেক্ষেত্রে আমি আমার মতো করে এগুলো ব্যাখ্যা করবার চেষ্টা করছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপরে রেজাল্টস এর যে বিষয়টা আমার যখন হয়ে গেল, গুরুত্বপূর্ণ পার্টগুলো শেষ, রেজাল্টস হচ্ছে শেষ পর্যন্ত আমাদের আউটপুটটা আসলো। এখন এই রেজাল্ট মানে হচ্ছে আমি হচ্ছে যে নিউজের রেজাল্টসটা থ্রু ফিগার্স, কারণ হচ্ছে যে আমি এখানে জাস্ট বুঝবার জন্য আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা এই ফিগারটা হচ্ছে আমার আরেকটা পেপারে 2019 সালের আমার মাস্টার্সের থিসিসে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার যে রেজাল্টটা আসবে সেটা আমরা প্রেজেন্ট করব কিভাবে, সেটা তো অবশ্যই ফিগার এবং টেবিল দিয়ে আমরা করব, হয় ফিগার হবে অথবা টেবিল হবে, তাই তো? তো সাধারণত ফিগার টেবিল দিয়ে আমরা ব্যাখ্যা করি। তাহলে আমার যে নতুন যে রেজাল্টটা আসবে সেটা আমরা ফিগার দিয়ে সুন্দর করে, গতকাল তো আমি দেখাইলাম সুন্দর করে ফিগার গুলো সাজাতে হবে, একটা হয়তো দুইটা হতে পারে, অথবা তো এটা পেপারের ক্ষেত্রে আমি কয়টা একসাথে দিছি 3, 6, 9টা মনে হয়, কিন্তু থিসিসে কোনো দরকার নাই প্যানেল প্লট করবার, আপনি 2টা 3টা করে সুন্দর করে করবেন, কারণ হচ্ছে থিসিস যেহেতু আপনার পেজ নাম্বারে একটা কথা থেকে যায়, তো থিসিসের ক্ষেত্রে এত কনসাইজ করবার কোনো দরকার নেই। 9টা আছে, দরকার হলে 3 পেজ বানান, 3টা করে, 3টা ফিগার এক পেজে, আরেকটা 3টা ফিগার 3 আরেক পেজে, আরেকটা ফিগার 3 পেজে, এইভাবে করে সুন্দর করে বাড়ান। হ্যাঁ, তো তাহলে 3টা পেজ আপনার বেড়ে গেল। পেপারে যখন আসবেন তখন একবার কনসাইজ করে সুন্দর করে করবেন। তো যে বিষয়টা হচ্ছে যে ফিগারের ক্ষেত্রে গতকালকে আমি যেমন দেখাইলাম, সেক্ষেত্রে তো আপনার ওই যে ইনসার্ট ক্যাপশন দিয়ে করবেন। হ্যাঁ, তবে সেক্ষেত্রে অবশ্যই ফিগারের কিন্তু নিচে ক্যাপশন হয়, সুন্দর করে ক্যাপশনগুলো লিখতে হবে। আর টেবিলের ক্ষেত্রে যখন আমরা করি, কিন্তু টেবিলের ক্ষেত্রে যে ক্যাপশনটা সেটা কিন্তু অবশ্যই সবসময় উপরে থাকে, সেই ক্ষেত্রে সুন্দর করে লিখে দিতে হবে, কারণ অনেক আপনি এব্রিভিয়েশনও ব্যবহার করতে পারেন টেবিলের ভিতরে। তবে সেক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে এগুলো ক্যাপশনে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে। এই হচ্ছে আমার তার ডিসকাশনের যে বিষয়টা। তো সাধারণত আমরা রেজাল্ট ডিসকাশন হচ্ছে যে আমি দেখছি প্রায় যে সায়েন্টিস্টরা লেখে ডিসকাশন, রেজাল্ট ডিসকাশন একসাথেই করে, রেজাল্ট আসে পরে হচ্ছে ডিসকাশন করে, আবার অনেকে হচ্ছে রেজাল্ট আগে দেয় পরে ডিসকাশন করে, হোয়াটএভার। তো যে জিনিসটা সেটা হচ্ছে যে রেজাল্ট যেমন ডিসকাশন হয়, মূল কথা হচ্ছে কম্পেয়ার ইউর নিউ ফাইন্ডিং উইথ প্রিভিয়াস স্টাডি। সহজ কথা, আমি যে নতুন রিসার্চটা পেলাম সেটা আমার আগের যে স্টাডি আছে তাদের সাথে কম্পেয়ার করতে হবে। আমি যে রেজাল্টটা পেলাম তাদের রেজাল্টটা কেমন ছিল, মানে সিমিলার কোন রেজাল্ট পাইলাম কিনা, অথবা ভিন্ন ধরনের রেজাল্ট পাইলাম কিনা, সিমিলার রেজাল্ট পেলে কেন পাইলাম বা সেটাকে কম্পেয়ার করা, বা আমি যদি ভিন্ন ধরনের রেজাল্ট পাইলাম সে ভিন্ন ধরনের রেজাল্টটা কেন আসলো, এর পিছনে কারণগুলো কি, ফ্যাক্টরগুলো কি, সেগুলো দিয়ে আপনার হচ্ছে যে ইয়া করতে হবে। এই হচ্ছে মূলত রেজাল্ট ডিসকাশন আমরা যেটা সাধারণত করি, সেটা হচ্ছে যে আমরা ফাইন্ডিংস গুলো যেগুলো আপনি একসাথে করতে পারেন অথবা আলাদা করেও করতে পারেন। ফাইনালি সামারি কনক্লুশন করার জন্য যে বিষয়টা আপনি করবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে। সামারি অথবা কনক্লুশনে যেটা রিস্টেট দ্য কি ফাইন্ডিংস,
তো আপনার যে রিসিয়াটা আপনি যে পেলেন, রিসার্চ গুলো পেলেন, যা করলেন সেগুলো হচ্ছে আপনার রিস্টেট করতে হবে, মানে আবার সেগুলো একটু জাস্ট সামারাইজ করে করেন। এর আগে তো আপনি বিস্তারিত আলোচনা করলেন, এন একটু এখানে সামারি করতে হবে। তারপরে হচ্ছে ইমপ্লিকেশনস বলতে কেউ জানেন ইমপ্লিকেশনসটা কি? আমার এই রিসার্চের মানে রেজাল্ট থেকে যে কোথায় অ্যাপ্লাই হবে হবে এক্স্যাক্টলি। তো আমার যদি এটা প্রয়োগই না থাকে, সোসাইটির কোনো উন্নতি না হইলো, আমার এই জ্ঞান, আমার এই যে পরিশ্রম দিয়ে যদি কোনো কিছু নাই হইলো, তাহলে এটা করে তো কোনো লাভ নাই। কথা বোঝা গেল? সেটা সুন্দর করে দিতে হবে। কিন্তু তাই বলে কি আমি একটা পেপার একটা করে রিসার্চ করে কাজটা করে কি সারা সবকিছু উদ্ধার করে ফেললাম? বিষয়টা এরকম সম্ভব 100% করা, বা এই ধরনের আর রিসার্চ ভবিষ্যতে হবে না, বা এখান থেকে আর কোনো কিছু হবে না, এরকম কি সম্ভব যে আমি যা করে ফেললাম সেটাই শেষ? না। তাহলে আমার কি করতে হবে? লিমিটেশনটাও দিতে হবে। কথা বুঝাইতে পারছি? এটা কিন্তু সায়েন্টিফিক পেপার অফ থিসিস অফ শেষের দিকে আমরা সামারি কনক্লুশনে শেষে ইমপ্লিকেশনটা শেষের দিকে আমরা যে হাউএভার কথাটা লিখতে হবে। কি করতে হবে? হাউএভার এই ড্যাশ 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 আমার লিমিটেশন থাকতে পারে। যেমন আমি ক্লাইমেট ফিল্ডে হতে পারে, হয়তোবা আমি যে ডেটা সেট নিয়ে কাজ করছি সেটা হয়তোবা আরো লং টার্ম ডেটা হলে ভালো হবে, অথবা অনেক লিমিটেশন থাকে, মেথোডোলজির মধ্যে থাকতে পারে, তারপরে আরো অনেক লিমিটেশন গুলো থাকে। তো সেই লিমিটেশন গুলো কি কি সেগুলো মোটামুটি একটু বললে তাহলে ভালো হয়, এবং প্রোভাইড আ ফিউচার ডাইরেকশন। এবং এই জিনিসটা একটি ভবিষ্যতে যদি যে বিষয়গুলো আমি স্কিপ করে গেলাম বা যে লিমিটেশন গুলো থাকলো, অথবা আরো আরো অনেক কিছু, কারণ একটা থিসিস একটা ওয়ার্কে তো সবগুলো করা সম্ভব না, বা আরো কিছু আইডিয়া আছে যেগুলো করা যেতে পারে, করলে যে বিষয় নিয়ে আমি রিসার্চ করলাম এটা আরো ভবিষ্যতে আরো উন্নত হবে, বা এটার আরো অনেক কিছু খুঁজে পাওয়া যেতে পারে, সেখানে একটা ফিউচার ডাইরেকশন দেওয়া যেতে পারে। ভবিষ্যতে রিসার্চ এই বিষয়গুলো কনসিডার করতে পারে বা এই বিষয়গুলো ফোকাস করতে পারে। এই নিয়ে মূলত আমরা যদি এইভাবে করি তাহলেই হচ্ছে আমাদের সুন্দর হবে। এটা আমি হচ্ছে যে ইন্টারন্যাশনালদের মনে হয় 2020 সালে প্রশিক্ষণ দিচ্ছিলাম। এই হচ্ছে আজকে স্যার আরো কোন প্রশ্ন আছে? স্যার আমরা যখন সায়েন্টিফিক পেপার গুলা পড়বো, পুরো পেপার তো পড়তে হয় না, মানে কোন পার্ট গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো? মানে কালকে ক্লাসে কি আছে? লিটারেচার রিভিউ, তাই তো? আমাদের আরেকদিন আছে। হ্যালো জি স্যার। লিটারেচার রিভিউ আমরা কিভাবে করব, তাই তো? তাইলে আগামী দিন অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বৃহস্পতিবারে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে ওই দিন কিভাবে সব সায়েন্টিফিক পেপারটা কিভাবে করবেন, ডাউনলোড কিভাবে করবেন, কোথা থেকে সেটা ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, করে কোথায় কোথায় আপনি ফোকাস করবেন, এই বিষয়গুলো নিয়ে বলবো। 5টা সিক্রেট স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি বলবো ইনশাআল্লাহ আগামী পর্বে। তো সেখানে আমি দেখাবার চেষ্টা করব কিভাবে লিটারেচার রিভিউ গুলো পড়ে আমি টপিক সিলেকশন করব। ঠিক আছে? আমি এই মানে সবচেয়ে বিশেষ করে যারা ফ্রেশ, এই বিষয়টা শুধু ফ্রেশ না, যে কোনো যারা মাস্টার্স ইভেন পিএইচডি করতে আসলে এই জিনিসটা খুবই সমস্যা আমরা সম্মুখীন হই, যে আমরা কিভাবে বুঝবো যে আমার নতুন রিসার্চ অথবা কোন দিকে যাব, ডাইরেকশনটা কোন দিকে হবে, বা কোন টপিকটা আমার সিলেক্ট করা উচিত। সেই বিষয়গুলো নিয়ে 5টা সিক্রেট একটা স্টেপস আছে, আমি চেষ্টা করছি সেগুলো জানবার। তো সেগুলো আপনাদের মাধ্যমে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আশা করি আগামী পর্বে সেই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাগুলো হলো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি আমি আরেকটা আউট কোশ্চেন। জি আউট কোশ্চেন জি বলেন। স্যার IBM SPS স্ট্যাটিস্টিক্স যে সফটওয়্যারটা আছে এটা কি মানে পেড করে কিনে নিতে হয় নাকি ফ্রিতে ইয়ে করা যায়, ইউজ করা যায়? ফ্রিতে করা যায়। এমদাদ আছো? স্যার আমি তো এটা ইনস্টল করেছি, তো আমাকে 1 মাস ফ্রি ইউজ করতে দিয়েছে, তারপরে ওরা আবার লাইসেন্স চাচ্ছে। আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা আমি যখন কথা বলবো তাহলে হচ্ছে ইকো করে রাখ। এমদাদ তুমি হচ্ছে যে এসপিএসএস এর যে আমার যে লিংকটা আছে ইউটিউবে দিয়ে দাও, ওইখানে পুরো সিরিজ কিভাবে ইনস্টল করা থেকে শুরু করে ফ্রি ডাউনলোড এবং ক্র্যাক সহ, ওটা কোনো ট্রায়াল দেওয়াই লাগবে না, ক্র্যাক সহ আজীবন মেয়াদ, সেটা লিংকটা দিয়ে দাও।
এবং প্লাস এসপিএস এর যে ফার্স্ট টু লাস্ট যে ক্লাসগুলো আছে সেগুলো সবই এখানে আছে। এমদাদ একটু লিংকটা দিয়ে দাও, ওইখানে সবই আছে খাদিজা। জি স্যার, থ্যাংক জি ইউ। ভাই, এটা দিচ্ছি। এরপরও কোনো সমস্যার সম্মুখীন হলে মোস্ট ওয়েলকাম, যে আমাকে ইমেল করলে আমি চেষ্টা করব সেগুলো হচ্ছে উত্তর দেবার। তবে অবশ্যই প্রশ্ন করার আগে বারবার চিন্তা করতে হবে, আমি যদি ব্যস্ত থাকবো প্রশ্নটা যেন স্পেসিফিক হয়, প্রশ্নটা করার আগে যেন নিজে চেষ্টা করা হয়, কারণ প্রশ্নটা করলেই আমি কিন্তু বুঝতে পারবো যে আসলে আপনি চেষ্টা করছেন কিনা। আমি কথা বুঝাইতে পারছি? আমি উত্তর দিতে প্রস্তুত, বাট নিজেকে আগে চেষ্টা করতে হবে এবং বুঝতে পারবো যে আপনার কোথায় সমস্যাটা। নিজেকে খাটবেন, চেষ্টা করবেন, গুগলে সার্চ দিবেন, দেখি যখন দেখবেন যে না একদম আর পারতেছেন না, ওকে দেন আমাকে প্রশ্ন করবেন। এটা হচ্ছে ভালো উপায়। আমি কখনো কাউকে এইভাবে আগে প্রশ্ন করি না, আগে নিজে জানবার চেষ্টা করবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেলফ লার্নিং, আগে চেষ্টা করবো, গুগলে সার্চ দিব, সমস্যাটা সমাধান করবার চেষ্টা করব। অনেক সময় সমাধান হয়ে যায়, কিন্তু অনেক সময় হচ্ছে সমাধান করতে গিয়ে হয়তো বা শেষ স্টেপটা আটকে গেছি, অথবা একটা স্টেপ সমস্যা হয়। সেক্ষেত্রে যখন আমি আরেকজনের শরণাপন্ন হবো, সে একটা গাইডলাইন দিবে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো লার্নিং হবে। ঠিক আছে, এটা পরামর্শ থাকবে। আচ্ছা, আর কে যেন প্রশ্ন করতে চাইছিলেন? জি, আমি একটু বলি। হ্যাঁ জি স্যার বলেন। আচ্ছা, যে সাইটেশন এবং আর একটা বলছেন রেফারেন্স, যেটা সাইটেশনটা তো একটু সংক্ষেপে অল্পের ভিতরে, এটার সাথে লিংক কিভাবে করা যায়? রেফারেন্সটা যেমন রেফারেন্স হিসেবে যে লাস্টে যেটা দেবো, এটার সাথে একটা লিংক সিস্টেম আছে মনে হয়। সেটা ক্রস রেফারেন্স করা যায়, তো এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, যেমন আমার এই যে এখানে দেখাইলাম, আমি সাইটেশনটা করে রাখছি, পরে আমি রেফারেন্সে কিন্তু রেফারেন্সটা আমি দেখাইছি। ওই যেমন মেন্ডেলিটি গতকালকে যেটা দেখাইলাম, অটো কিন্তু তারা রেফারেন্সটা তৈরি করতেছে। আপনি রেফারেন্স সেকশন এখানে কপি করে নিয়ে যায়, সুন্দর করে এখানে ফরম্যাট করে দিয়ে দিলেই হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এছাড়াও যদি আপনি মনে করেন অনেক পেপারে আছে, যেমন এই যে আমি দেখাই, সেটাকে ক্রস সেকশন বলে। তো ওইটা ম্যান্ডেটরি না। এই যেমন এই যে এখানে আমি দেখা যাচ্ছে স্ক্রিনটা, জি স্যার। এই যেন হাইলাইটস, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার চলে যাবে, এই যে দেখেন চলে আসছে ইয়াতে। হ্যাঁ, মেন্ডেলিতেও এই জিনিসটা আপনার কিছু করা লাগবে না। আপনি যখন সাইটেশন করবেন, ওই সাইটেশনে ম্যান্ডেলিতে করবেন, তখন এখানে অটো হয়ে যাবে, আপনি ক্লিক করলে আপনার রেফারেন্সে চলে আসবে। কিন্তু এটা হচ্ছে ম্যান্ডেটরি না। এই যেগুলো পেপার, এগুলো আমি করি নাই, এগুলো হচ্ছে যারা যখন আমরা পাবলিশ করি তখন ওরা জার্নাল থেকে করে, অনেক জার্নাল করে, অনেক জার্নাল করে না। কিন্তু মূল যে জিনিসটা দরকার, হ্যাঁ, আপনি যেমন মূল যে জিনিসটা দরকার সেটা সাইটেশন থাকলো, যেমন থিসিস আমি সেটাই করছি। এই দেখেন আমি কিন্তু ওইভাবে ইয়া করিনি, আমি জাস্ট সাইটেশন দিয়ে দিছি, এবং এগুলোর কিন্তু আমি যদি রেফারেন্সে চলে যাই শেষের দিকে, এই যে দেখেন রেফারেন্সে আমি জাস্ট ওগুলো অ্যাড করে দিছি, ম্যানুয়ালি থেকে নিয়ে আসে আমি অ্যাড করে সুন্দর করে ফরম্যাট করে দিয়ে দিছি। দ্যাটস ইট। সেটাও করা যায়, ওই যে ম্যানুয়ালি দিয়ে যখন করেন সাইটেশন, ওই ফরম্যাটই রেখে দিলেই হবে। তারপর এখানে ক্লিক করলে আপনার চলে আসবে, এটাকে ক্রস রেফারেন্স বলে আর কি। এই জি, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন বা মন্তব্য? থিসিসটা মিনিমাম কত পেজের হয়? আচ্ছা, মিনিমাম বলতে আসলে আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি কোশ্চেন একটা জানার প্রশ্নটা আমি আগে শেষ করি। হ্যাঁ, ওনার প্রশ্নটা আগে শেষ করি। পেজের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে যে আপনার ইয়া করে দেয়, কি বলে এটাকে, আগে থেকেই বলে দেয়। ধরেন যে রিপোর্ট হইতে পারে বা থিসিস যেতে পারে 60 পেজের কম হওয়া যাবে না, 45 পেজের অথবা 80 পেজের নিচে হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার পেজের একটা ব্যাপার থাকে। বাট অ্যাটলিস্ট যেটা হয় সাধারণত মাস্টার্সের 80-90 পেজ বা এরকম 100 এর মধ্যেই হয়ে যায়। আর পিএইচডি ক্ষেত্রে তো একটু আলাদা, 2-3টা পেপার পাবলিশ করতে, সেক্ষেত্রে 200, 250, 300, যেমন এই যে প্রফেসর এটা দেখলাম কত 211 পেজ, 200 এরকম হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে রিসার্চ প্রপোজাল যেটা হয় সেটা 2 থেকে 3 পেজের মধ্যেই, কেউ যদি এর চেয়ে বেশি, সর্বোচ্চ 4-5 পেজ, এরপরে যদি কেউ করে তাহলে বুঝে যাবে যে সে রিসার্চ প্রপোজাল, রিসার্চ বুঝে না। এনিওয়ে, আমার কি উত্তর পেয়ে গেছেন? জি স্যার, পেয়েছি। থ্যাংক ইউ। আর কে যেন বলতেছিলেন? জি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার একটা বিষয় জানার ছিল, যেটা হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে জয়েন করছেন ইন্ডিয়ার? না না, আমি মুর্শিদাবাদ থেকে জয়েন করিনি, বাংলাদেশ থেকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, জি বলেন।
আমার একটা বিষয় জানার ছিল স্যার, সেটা হচ্ছে যে প্যারাফ্রেজ করার জন্য ফ্রি কিছু সফটওয়্যার আছে, যেমন আমি একটা জিনিস কপি করে নিয়ে সেখানে বসালে পরে তারা দেখা গেছে যে সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ করে কমপ্লেক্স স্ট্রাকচার ফর্মে আমাকে দেখাচ্ছে যে এইভাবে লেখা যেতে পারে, তাইলে হচ্ছে গিয়ে সেটা প্লাগারিজম হবে না। এই ধরনের কোনো সুযোগ সুবিধা নিয়ে লেখার কোনো অপরচুনিটি আছে কিনা? যেমন ধরেন ভাই ওইভাবে তো আসলে হ্যাঁ কিছু আইডিয়া পেতে পারেন। হ্যাঁ আইডিয়া গুলো হয়, যেমন গ্রামারলিতে কিছু একটা সিস্টেম আছে, গ্রামারলিতে ব্যবহার করা যাবে ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে মেশিন। হ্যাঁ তো আমি যেটাকে মানে প্রাধান্য দেই সেটা হচ্ছে যে আপনার রাইটিং গ্রামার শিখতে হবে, একাডেমিক রাইটিং। এর ওষুধ বিকল্প নাই। আপনি ধরেন এরকম সফটওয়্যার দিয়ে ঠিক আছে ভালো কথা আপনি করলেন, কিন্তু রাইটিংটা কিন্তু একটা পচা মার্কের হয়ে যাবে যদি আপনি সেটাকে মানে না করেন, নিজের মতো করে না লেখেন। আমি কি কথা বুঝাতে পারছি? ওরা ওর মতো করে একটা মেশিন আপনাকে দিল, সফটওয়্যার ধরনের যে মেশিন। হ্যাঁ তো সেক্ষেত্রে ধরেন আপনার সুবিধাটা যেটা হবে কিছু সিনোনিম পাবেন, সেগুলো নিয়েও আবার একটু আমি বলছি যে টেকনিক স্টাডি করার দরকার। আপনি যে সিনোনিমটা দিবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কথা বোঝা গেল? কারণ এটা ব্যাপার থাকে। এই জন্য সবচেয়ে ভালো হয় ওইটা আইডিয়া পেতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যে আপনি একাডেমিক রাইটিংটা শেখা। এর জন্য আমার ফুল ফ্রি একদম কোর্স আছে আমার ইউটিউব চ্যানেলে, একবার একাডেমিক রাইটিং দেখবেন, একটা আইএলটিএস একাডেমিক রাইটিং এর একটা কোর্স আছে। আমার মনে হয় যে ওইটা শেষ করলে আপনার লাগবে না। তারপর কলিন্সের রাইটিং এর যে বইটা আমি দেখাই দিচ্ছি ওইখান থেকে আমি পড়াইছি। তো আমার সবচেয়ে ভালো হয় যে আপনি গ্রামারটা একদম ঝালাই করা, তাহলে কোনো সফটওয়্যারেও যাওয়া যাবে না, কাউরে বলাও লাগবে না, আপনি আপনার মতো করে। আর যে স্ট্রাকচার গুলো আপনি জানলেন কোথায় কিভাবে লিখবেন, দ্যাটস ইট। একটা পেপার পড়বেন, ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনার মতো করে লিখবেন, নিজে থেকে প্রাফ্রেজ করে সবচেয়ে ভালো হয়। এছাড়া মেশিনের হেল্প নিয়ে করা এটা মোটেও হচ্ছে যে ভালো হয় না আর কি, একটু আইডিয়া হয় কিন্তু ওরকম হয় না। থ্যাংক ইউ স্যার, আমি আমার উত্তর খুঁজে পাইছি। আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জয়েন করছেন তাই তো? জি স্যার, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জয়েন করছি। আচ্ছা মানে কোন ইয়ার চলতেছে, কোন কি অবস্থা ফ্যাকাল্টিতে আছেন? স্যার আমি হচ্ছে মাস্টার্সে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা ভেরি গুড। আপনার ডিপার্টমেন্টে কি ইয়া আছে কি নাম ওনার? হাফিজুল? আমাদের একটা ফ্রেন্ডও জয়েন করছে, ওর নাম হচ্ছে নিশাত ইশিকা। আচ্ছা আচ্ছা নিশাত। হাফিজুল স্যার কি আপনাদের ফ্যাকাল্টিতে নাকি? জি স্যার, সৈয়দ হাফিজুর রহমান। হ্যাঁ হ্যাঁ হাফিজুর রহমান, উনি তো আমার ডিফেন্সে ছিল বাংলাদেশে যখন আমি ব্যাচেলর ছিলাম। ও আচ্ছা স্যার, স্যার তো খুবই ভালো মানুষ। ওনার সাথে আমার ছিলাম, উনি ছিল আমার ইয়াতে, উনি সাস্টের একজন ছিল, বুয়েটের একজন ছিল, আমাদের ডিফেন্সে আমার ছিল, ওনাকে আমি চিনি ভালো করে। এনিওয়ে আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমি রূপক বলছিলাম। আমি আসলে আপনার যে পেপার যে 2021 যে পেপারটা পাবলিশ করছেন এই পেপারটা একটু চাচ্ছিলাম, যদি আপনি প্রবলেম থেকে আমাদের সাথে একটু শেয়ার করলে ভালো হতো, জাস্ট ফরম্যাটটা মিলিয়ে নিতাম। আচ্ছা সেটা দিয়ে দেওয়া যাচ্ছে, সমস্যা নেই। আমি আপনারা তো আচ্ছা ফ্রি ডাউনলোড করতে পারবেন না, কিন্তু হ্যাক করার সিস্টেম আছে, আগামীকালকে আমি দেখাবো এর পরের সেকশনে ওইটাকে ফ্রিও ডাউনলোড করা যায়। তো আমি দিবনি, ইমেলে পাঠিয়ে দিবনি, সমস্যা নেই। জি ভাই থ্যাংক ইউ। এগুলো ছোট কাজ, আমি যেগুলো করছি এগুলো মাস্টার্সের। আমি পিএইচডি তো শুরু করছি সেপ্টেম্বরে। আমার এখন যেগুলো পেপার হচ্ছে মানে রিভিউ শেষ হইলো, আমার ওই যে মেজর রিভিশন হয়েছে, এখন আমি আবার সাবমিট করতেছি। আমি মেশিন লার্নিং নিয়ে এখন পিএইচডি এখন আমার পেপার একটা এখন আউট হয়নি, হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো সেগুলো হচ্ছে যে আরো অন্য ধরনের কাজ। এগুলো আমি মাস্টার্সে কাজ করছি, 7টা 8টা 9টা পেপার হয়েছে মাস্টার্সে, সেক্ষেত্রে 3টা ফার্স্ট অথর আর বাকিগুলো এমনি কোলাবোরেটিভ কাজ করছি। এই সামান্য একটু শিখবার চেষ্টা করছি আর কি, এইটুকু করছি আর কি। না কাজটা অনেক ভালো ছিল, আমি দেখলাম যে কাজটা অনেক ভালো ছিল, এটা একটু ইন্টারেস্ট ফিল করছিলাম, একটু অফিশিয়াল ভালো বলতে আমার 1.5-2 বছর লেগে গেছিল আমার এটা অ্যানালাইসিস করতে। কারণ এই আমি একটা আমার মাস্টার্সে মূলত আমার সুপারভাইজার যেটা করছে মানে হাতে কলমে শিক্ষা, ইন্ডিপেন্ডেন্ট যে রিসার্চার যেটা, সেটা আমাকে বানাইছে যে তোমাকে শিখতে হবে। আমি কিন্তু পুরো পেপার আমি লিখি, পুরো অ্যানালাইসিস করি, ইভেন সিঙ্গেল ওয়ার্ড কারো আমি হেল্প নেই না। ইভেন আমি শুধু একা না, আমি এখন বাংলাদেশ আপনাদের দোয়ায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি এখন মানে আরো শত শত মানে শিক্ষার্থীদের শিখানোর চেষ্টা করি আর কি, যতটুকু শিখছি মালিক যতটুকু দয়া করছে এটুকু করি। তো সেক্ষেত্রে আমার যেটা হয়েছে, নাসার একটা পেপার ছিল, সায়েন্টিস্ট তারা করছে, বলছে যে তোমাকে কোড দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না, ওই পেপারগুলো তোমাকে রিপ্রোডিউস করতে হবে, যদি করতে পারো তাহলে তুমি শিখলা। তো ওই পেপারটা আমার প্রায় 1.5-2 বছর লেগে গেছিল। হ্যাঁ পুরো মাস্টার্সের প্রথম থেকে শুরু করে এত কঠিন ছিল অ্যানালাইসিস গুলো, ফুরিয়ার ডিকম্পোজিশন ব্যথা করে, অনেক ভিতরের কথা আছে এগুলো, যা কোড করতে করতে আমার খবর হয়ে গেছিল। তো শিখতে পারছি আর কি।
চেষ্টা করছি আর কি জানবার জন্য আর কি। গ্রেট ওয়ার্ক, খুব ভালো কাজ করছেন স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে বা মন্তব্য আলোচনা? কারণ আমাকে তো সবসময় পাবেন না, আমি এমনি অনেক টায়ার আজকে ঘুরে আসলাম, আমি শেষ করে ঘুমিয়ে যাব। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মোস্ট ওয়েলকাম, ডিসকাশন থাকতে পারে। আর শেখার ক্ষেত্রে আমি কখনোই কৃপণতা করি না, যতটুকু জানি চেষ্টা করি জানাবার জন্য। কারো কোনো জানার বা প্রশ্ন থাকে আছে কিনা? আছে? তাহলে আমরা শেষ করে দিব। তাহলে আমরা শেষ করে দিই আজকে। সঞ্জনা আসো, সবাইকে আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স লিংক পাইছেন? অ্যাটেন্ডেন্স? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।